লেখককে খুঁজে বের করো। স্যার। এনি হাউ, আসসালামু আলাইকুম ম্যাডাম, এত ভালো লিখেন আপনি, আর আপনার এতগুলো পাণ্ডুলিপি এভাবে পড়ে আছে। চেষ্টা করেছি কিন্তু ফল হয়নি। এখন থেকে আপনার সমস্ত পাণ্ডুলিপির দায়িত্ব কথা প্রকাশের। পরিবারের সবার জন্য সব ধরনের বই, কথা প্রকাশ, সৃজনের আনন্দে পথ চলা। চলে এলাম রকমারি ক্যারিয়ার কার্নিভালের রাতের আয়োজনে 9:45। সত্যি কথা বলতে একটু আগে যে প্রোগ্রামটা হচ্ছিল রকমারির একই পেজে, প্রকাশনার ভূত এবং ভবিষ্যৎ, সেইটা আমি এতক্ষণ ধরে আসলে দেখছিলাম এবং আই এম রিয়েলি ওয়ারিড যে আমাদের যারা রকমারির দর্শক, এই যে 7 দিন ধরে ক্যারিয়ার কার্নিভাল চলছে, এর মধ্যে তাদের নাওয়া খাওয়ার সময় আসলে কখন। সো সোহাগের প্রোগ্রাম শেষ করে জাভেদের প্রোগ্রাম জয়েন করতাম, জানি না তারা আজকে ডিনার করার সুযোগ পেয়েছেন কিনা। সো আমার অনুরোধ যারা আমাদের সাথে যোগ দিয়েছেন আর 1 ঘন্টা অপেক্ষা করেন, আমরা আজকে অনেক ভালো ডিসকাশন করবো। আজকের যে গেস্ট উনি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ। সো আমার নিজের অনেক কিছু জানার আছে। সো একদিন হয়তো 1 ঘন্টা পরে ডিনার করলে খুব বেশি কিছু যাবে আসবে না। আজকে 5ম দিন, যেমনটা আমরা বলছিলাম 19 থেকে 26 তারিখ পর্যন্ত চলছে রকমারি ক্যারিয়ার কার্নিভাল, এবং এই সময় ক্যারিয়ার বিষয়ক যে কোনো বই আপনার অর্ডার করে 25 থেকে 50% ডিসকাউন্ট পেতে পারেন। আর কথা প্রকাশ নিবেদিত আজকের যে ক্যারিয়ার ক্যাফে, আমরা একটু পরেই সাবজেক্টটা ঘোষণা করব, সেই প্রোগ্রামের ভিতরে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা বিভিন্ন রকম কমেন্ট করে আদর্শ প্রকাশনের সৌজন্যে সেরা 10 জন কমেন্টকারী পেয়ে যেতে পারেন 10,000 টাকার বই, পাশাপাশি সর্বোচ্চ শেয়ারকারী 1500 টাকার একটা বিশেষ বই পাওয়ার উপহার পাবেন। তবে সেক্ষেত্রে আপনাদেরকে স্ক্রিনশটগুলো, শেয়ারের স্ক্রিনশটগুলো আমাদের রকমারির পেজের ইনবক্সে পাঠিয়ে দিতে হবে। এছাড়া সর্বোচ্চ কমেন্টকারী পাবেন 1000 টাকার পুরস্কার, তবে কমেন্টগুলো অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। এর সাথে হোস্ট হিসেবে আমার লেখা বই আমি প্রতিদিন দিচ্ছি। সো আজকেও গতকালকের বিজয়ীদের নাম আমি একটু পর ঘোষণা করব। আজকে যেহেতু আমরা একজন সিইওর সাথে কথা বলবো, আজকের আমার বিশেষ প্রশ্নটা হবে, আজকের পুরো সময় জুড়ে আমার গেস্টের কাছ থেকে আপনারা যত কথা শুনবেন, সেক্ষেত্রে লিডারশিপ বিষয়ে আপনারা কোন কোন গুণগুলো খুঁজে পাচ্ছেন আমার আজকের গেস্টের কথা থেকে। সো এখন লেখার সুযোগ নাই, আপনারা শুনতে থাকবেন, নোট করতে থাকবেন এবং পুরো ডিসকাশনটা শোনার পর একবারই পুরো জিনিসটা লিখবেন এবং হ্যাশট্যাগ জাভেদ লিখবেন। আগামীকাল বিকেল 5টা পর্যন্ত আপনাদের এই ফিডব্যাক দেওয়ার সময় থাকছে, এবং যেহেতু আমরা আজকে বিজনেস লিডারের সাথে কথা বলছি, কাজেই আজকের উপহার হচ্ছে আমি আমার নেতা লিডারশিপ রিলেটেড বই। সময় নষ্ট না করে আমি দ্রুত গতকালকের বিজয়ীদের নাম ঘোষণা করতে চাই। গতকালকের সেরা 10 জন বিজয়ী: এরিক এজাজ, খান আল আমিন, মাসুম আহমেদ, মোহাম্মদ গোলাম রাব্বানি, মাহজাবিন জামান মাহি, রাজিয়া রহমান, এস এম আসিফ সারওয়ার, আবিদ মাহমুদ সিজান, আশিক রহমান হিমু, এবং 10ম হচ্ছেন, সবাই হয়তো ভাবছেন নিজের নামটা চলে আসবে, মোহাম্মদ ইব্রাহিম। সো এই 10 জন হচ্ছেন আমাদের আদর্শ প্রকাশনের সৌজন্যে যে 10,000 টাকার বই তারা পাচ্ছেন। আর সর্বোচ্চ কমেন্টকারী হিসেবে এসেছেন আব্দুল্লাহ বিন রাওয়া, সো 1000 টাকার বই, এবং সবচেয়ে বেশি শেয়ার করেছেন মোহাম্মদ জিশান, এবং উনি নিজেই একাই 51 বার শেয়ার করেছেন। আর ফাইনালি আমার যে বইয়ের ঘোষণা ছিল সেটা হচ্ছে ফাইনম্যানের বই। ফাইনম্যানের অনুবাদ বইটা নিয়ে আমি কথা বলেছিলাম এবং বিজ্ঞানীদের ব্যাপারে মজার মজার কি তথ্য আপনারা জানেন সেটা লিখতে বলেছিলাম। সো রকমারির টিমের বিবেচনায় সেরা হয়েছেন সাকিব আহমেদ। আমি শিওর না আপনার দেখা যাচ্ছে কিনা। সো সাকিব আহমেদ, আমি আপনাকে একটু শুভেচ্ছা লিখে অটোগ্রাফ করে দিয়েছি। সো এই বই পৌঁছে যাবে আপনার বাসায়। সো এখন আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুতে আমরা চলে আসছি। আজকের আলোচনার বিষয়বস্তু ক্যারিয়ার ইন সেলস বা সেলসে আমাদের প্রফেশনটা কেমন হতে পারে, এটার জন্য চ্যালেঞ্জ গুলো কি, এটার এক্সাইটমেন্ট গুলো কি, আমাদের যারা নতুন ইয়াং পড়াশোনার মধ্যে আছি কিংবা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি, আমরা যদি সেলসে কাজ করতে চাই, মজার ব্যাপার যে কোনো প্রতিষ্ঠান, সেটা টেকনোলজি হোক বা এফএমসিজি, সবার কিন্তু সেলস জিনিসটা কিন্তু থাকতেই হবে। সো প্রত্যেক কোম্পানির একজন সিইও যেমন থাকবে, প্রত্যেক কোম্পানির একটা বড় সেলস টিম থাকবে। সো সেলস এর জবের জন্য আমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে, এই ব্যাপারগুলো জানার জন্য আজকে আমাদের স্টুডিওতে আমরা একজন খুবই বিজ্ঞ মানুষকে নিয়ে এসেছি, যিনি ইগলু আইসক্রিম অ্যান্ড ফুড ডেয়ারি লিমিটেড এর প্রধান নির্বাহী বা সিইও জনাব কামরুল
জনাব GM কামরুল হাসান ভাই। সো আমি কামরুল হাসান ভাইকে আমি ব্যাক স্টেজ থেকে চাচ্ছি স্ক্রিনে চলে আসার জন্য। কামরুল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম ভাইয়া, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সো কামরুল ভাই, সাধারণত আমরা অতিথিদের সম্মানে একটা স্পেশাল ডিসকাউন্ট দিই, সেটা আমি ঘোষণা করছি, আমাদের স্ক্রলেও যাচ্ছে। আজকে যেহেতু আমাদের অতিথি হচ্ছেন GM কামরুল হাসান ভাই, সো আমরা তার নামের সঙ্গে মিলিয়ে কামরুল 22 KAMRUL 22 এই প্রোমো কোডটা যদি আপনারা ব্যবহার করে লাইভ চলাকালীন সময় কোনো অর্ডার করেন, তাহলে অন্য ডিসকাউন্টের পাশাপাশি এডিশনাল আরো 5% ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন। সো কামরুল ভাই, আমরা আলোচনা শুরু করতে চাই। রকমারি থেকে আপনার এই যে আপনি আসছেন আজকের প্রোগ্রামে, এজন্য প্রায় 10-15 দিন থেকে তারা প্রমোশন করছে, এবং সেটা আমি খুব মনোযোগ দিয়ে পড়ে দেখলাম যে সেখানে আপনার জীবনের যে শুরুর জায়গাটা মূলত স্টুডেন্ট লাইফ থেকেই সেটা তারা বলেছে যে একটা স্ট্রাগলিং পিরিয়ড গেছে, এবং প্রবাবলি আমি পড়ে যতটুকু বুঝেছি একটা ইউনিভার্সিটি বয়সী ছাত্রের জীবনের যত স্বাধীনতা, ইচ্ছা মতো ঘুরে বেড়ানো, ইচ্ছা মতো ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়া, সেই কাজগুলো আপনার করা হয়ে ওঠেনি। সো সেই স্ট্রাগলটা আপনাকে আসলে পরবর্তী জীবনে কিভাবে পে অফ করলো, আপনি যদি শুরু করেন। ধন্যবাদ জাভেদ ভাই, এবং ধন্যবাদ রকমারি যে আমাকে ইনভাইট করেছেন। আই এম রিয়েলি হাম্বল, এবং আমি মানে বলার মতো তেমন কোনো গল্প নাই, বাট তারপরেও যেহেতু আপনি ইনভাইট করেছেন, আই বিলিভ দ্যাট আই শুড শেয়ার ফিউ অফ দ্য থিংস। ফার্স্ট অফ অল, ইউ নো যে স্টুডেন্ট লাইফ is a different life. Student life is all about, you know, যে সবারই কম বেশি স্ট্রাগলিং থাকে। আর যেহেতু I had grown from a middle class family, and normally যা হয় তাই, এবং this struggling basically যদি বলেন it was there, এবং পড়াশোনার পাশাপাশি from the very beginning I tried to নিজেকে একটু ডেভেলপ করার চেষ্টা করেছি, নিজেকে তৈরি করার চেষ্টা করেছি, এবং ভবিষ্যতে যেহেতু কর্মক্ষেত্রে আমাকে জয়েন করতে হবে, কোথাও না কোথাও কাজ করতে হবে। সো দ্যাট ইজ সামথিং ফ্রম দ্য বিগিনিং I wanted to learn, I wanted to make sure that যাতে করে পরবর্তীতে যে কাজই করি না কেন সেটা যেন আমি কন্ট্রিবিউট করতে পারি। সো স্টুডেন্ট লাইফে আসলে লার্নিং যদি বলেন, অথবা স্টুডেন্ট লাইফে স্ট্রাগলিং যদি বলেন, I believe that was not basically struggling ওইভাবে না বলে যদি বলি, that was basically completely learning phase, এবং লার্নিং ফেজে পড়াশোনার পাশাপাশি নিজকে ভবিষ্যতের জন্য নিজকে তৈরি করা, that was very important. যে স্টুডেন্ট লাইফ ইজ নট দ্য এন্ড অফ দ্য স্টোরি, বিকজ স্টুডেন্ট লাইফে যখন থাকি আমরা পারহ্যাপস উই আর বিং গাইডেড, এবং আমাদের কোনো না কোনো ব্যাকআপ থাকে, এবং সেটা যখন কর্মক্ষেত্রে আমরা জয়েন করি, আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশের যে চিত্র, তখন ইট ইজ অল অ্যাবাউট সেলফ সাফিসিয়েন্ট, ইউ নিড টু সার্ভাইভ, ইউ নিড টু ওয়ার্ক, ইউ নিড টু গ্রো। তো আমার কাছে মনে হয় যে ফ্রম দ্য ভেরি বিগিনিং যে পড়াশোনার পাশাপাশি নিজকে তৈরি করা, নিজকে ডেভেলপ করা, সো দ্যাট ওয়ান্স ইউ ক্যান স্টার্ট ওয়ার্কিং from the very beginning you can contribute, and once you become the contributor, তখন হয় কি, you convert yourself as an asset. And once you being an asset, I believe that everybody wants to protect, সবাই asset কে protect করতে চায়, এবং that is how once you work hard, once you learn every day, once you have the learning attitude, once you have the determination, once you have the passion to grow, then আমার মনে হয় যে কম বেশি সবার লাইফে সাকসেস আসবে। ওকে, সো কারণ ভাই, আমি যদি একটু ছাত্র জীবনের জায়গাটা আমি আবার আসলে ওই জায়গাটা আমি ছেড়ে যেতে চাচ্ছি না, সেটা হচ্ছে যে আমি আমার নিজের ছাত্র জীবনও যদি আমি দেখি, বইটা যখন পড়াশোনা করেছি, সো আই থিঙ্ক সব করেছি কিন্তু পড়ালেখাটা করিনি, এবং ওইখানকার এনভায়রনমেন্ট আমার মনে হয় বিশ্ববিদ্যালয় পর্যায়ে এরকমই, যখন একটা ছেলে বা মেয়ে, আমাদের সোসাইটিতে আপনি দেখবেন কলেজ পর্যন্ত মোটামুটি বাড়িতেই বা বাবা মার একটা শাসনের মধ্যে থাকে, কিন্তু পরে যখন ইউনিভার্সিটি চলে আসে একটা ডিফারেন্ট এনভায়রনমেন্ট, বড় হয়ে গেছে ছেলে, অনেক ধরনের বন্ধুত্ব, বিভিন্ন জায়গার ছেলেমেয়েরা মিলে আমরা একসাথে হয়ে যাই, যদি ইউনিভার্সিটি হয়তো ক্লাসে স্যাররা পড়ার কথা বলেন, কিন্তু সেটা আমাদের পছন্দ হয় না। কিন্তু আপনার ক্ষেত্রে আমি আবার দেখলাম ইউনিভার্সিটিতে থাকাকালীন সময় বা স্টুডেন্ট লাইফ থেকে আপনার ফিউচারটা কেমন হবে, এই জায়গাগুলো কিন্তু আপনি ভেবেছেন, অ্যাটলিস্ট আপনার একটু আগের কথাই আমার কাছে মনে হয়েছে, সবসময় আপনার পরের কথাটা মনে হতো। সো এখনকার ছাত্রছাত্রীদেরকে, অবশ্যই সময়টাও বদলে গেছে, সেই সময় থেকে আই থিঙ্ক 20-25 বছর তো অ্যাটলিস্ট হবে, সেই সময় থেকে আজকের সময়ে আপনি আমাদের ছেলে মেয়েদের জন্য বা আমাদের ছোট ভাই বোনদের জন্য আপনি কি পরামর্শ দেবেন যারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া আপনার কথা আজকে শুনছেন? এসে পড়াশোনার তো আসলে কোনো বিকল্প নাই, ইউ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু স্টাডি,
বিকজ আপনি যদি ওইভাবে দেখেন যে আমাদের দেশের ওভারঅল শিক্ষা ব্যবস্থা যদি দেখেন আপনি, হ্যাঁ, প্রথমত হয় কি যে ইউ হ্যাভ টু স্টাডি, কোনো রেজাল্ট তো আমাদের দেশে এখনো ম্যাটার করে, রেজাল্ট তো আমাদের দেশের একটা ডেফিনেটলি ইট ম্যাটার্স এ লট, বাট ইস্যুটা হচ্ছে যে আমাদের ওভারঅল শিক্ষা ব্যবস্থার কথায় যদি ধরি, আমি ইউথদের উদ্দেশ্যে বলার আগে আমি যেটা বলতে চাই, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থারই কিছু সমস্যা রয়ে গেছে। বিকজ যে আমরা যে পড়াশোনাগুলি করাই অথবা যে পড়াশোনাগুলি করি, সেই পড়াশোনাগুলি প্রাইমারিলি পরবর্তীতে যখন আপনি কর্মক্ষেত্রে জয়েন করেন, তখন একটা গ্রাজুয়েট স্টুডেন্ট হি ক্লেইমস হিমসেলফ অর হারসেলফ এজ এ ফ্রেশ। এই যে শিক্ষা ব্যবস্থার যে সমস্যা, এটা নিয়ে আসলে আমাদের চিন্তা করার সময় এসছে। বিকজ আপনি 4 বছর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, 4 বছর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পরও তার আগে আপনি এসএসসি করেছেন, এইচএসসি করেছেন, অথবা আপনার শিক্ষা জীবন 24 বছর 23 বছর, এবং 23-24 বছর পড়াশোনা বা 25 বছর পর্যন্ত পড়াশোনা করে দেন বেসিক্যালি ইউ আর ক্লেমিং ইউর সেলফ এজ এ ফ্রেশ। এটা কিন্তু আমাদের ওভারঅল শিক্ষা ব্যবস্থার একটা সমস্যা। এই শিক্ষা ব্যবস্থাকে যদি সামহাও একটা লার্নিং কার্ভে কনভার্ট করতে পারবো, বিকজ বুকস অ্যান্ড এক্সপিরিয়েন্স ইজ থিওরি ডিফারেন্ট। যে বইয়ে যা পড়ি, বইয়ের পড়ার সাথে পরবর্তীতে কর্মক্ষেত্রে অনেক কিছু মিল থাকে না। তো এইটাকে যদি প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি এই 4 বছরের যে আমাদের গ্রাজুয়েশন কোর্স বা অনার্স বলেন, মাস্টার্স বলেন, হোয়াটএভার, এটাকে যদি 3 বছর প্লাস 1 বছর একটা ইন্টার্নশিপে কনভার্ট করতো, এটা আমার মনে হয় সময় এসছে আমাদের দেশের শিক্ষা মন্ত্রণালয়, আমাদের ইউজিসি যারা বিশ্ববিদ্যালয়কে যারা নিয়ন্ত্রণ করে, আমাদের যারা শিক্ষক যারা, ওনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, এই শিক্ষা ব্যবস্থাটাকে somehow they need to convert themselves is a more of theory plus practical. And practical, what is that? Practical is doing the internship, and internship এখন যেটা হয়, এটা নাম কেউ আসতে হয় 3 মাসের, এটা দিয়ে একটা ছাত্র শিখতেও পারে না, যার ফলে he claims himself or she claims herself as a fresh. So 1 বছর যদি কোনো একটা অর্গানাইজেশনে কাজ করে during her student life or his student life, then he can learn the organization, he can understand the insight of the organization. So as a whole, he or she is no more a fresh, so that he can start working. But এটা হচ্ছে একটা বড় বাস্তবতা, হ্যাঁ, এই বাস্তবতাটা কিন্তু আমাদের মানতে হবে যে এই শিক্ষা ব্যবস্থার জন্যই। বাট ইফ ইউ সি দ্য মেডিকেল প্রফেশন, যারা ডক্টরি পড়ে, যারা ডাক্তারি পড়াশোনা করে, তারা হয় কি 5 বছর পড়াশোনা করে 1 বছর পিওরলি ইন্টার্নশিপ করে। আমার মনে হয় আমাদের প্রতিটা সাবজেক্টেরই একই প্রসিডিউর মেনটেন করা উচিত, সো দ্যাট এই যে স্টুডেন্ট যারা আছে, দে ক্যান লার্ন প্র্যাকটিক্যালি, and from the very beginning they can join in an organization, they can start contribution. এই জিনিসটা কিন্তু আমাদের একটা প্রবলেম আছে, এবং এটা নিয়ে কিন্তু এখন সবারই একটু রেজ করা উচিত, হাউ দ্য এডুকেশন সিস্টেম শুড বি চেঞ্জ। এটা হলো একটা জিনিস। আর সেকেন্ড যে জিনিসটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয় লাইফে আসলে পড়তে কে চায় বলেন? পড়াশোনা তো আসলে কেউই করতে চায় না। বাট এগেইন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট লাইফ। ইট ইজ নট ওনলি ইউ আর স্টাডিং, it is not only you are studying. একটা মানুষের only CGPA দিয়ে কিন্তু খুব একটা বড় হইতে পারবে না। CGPA is all about you are joining somewhere else. এটা অনেকটা কোণে দেখার মতো। আমি অনেক সময় বলে থাকি যে এটা হয় কি, যে আমরা যখন আমাদের গ্রামে যখন মেয়ে বিয়ে দিত, তখন মেয়ে সাজায় এনে মনে করেন তার সামনে বসায় দিত, বসায় দেওয়ার মনে পাত্রপক্ষ আসতো, পাত্রপক্ষ দেখতো, দেখার পরে বিয়ে হইতো। বিয়ে হওয়ার পরে কিন্তু লেডি নিডস টু পারফর্ম, বিকজ আর ফার্দার আর কিন্তু এই সৌন্দর্যতার কোনো ফার্দার কোনো ভ্যালুয়েশন হয় না। এটা হচ্ছে আমি খুব প্র্যাকটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে বললাম। তো সিজিপি ইজ অল অ্যাবাউট ইউ ক্যান জয়েন সামওয়্যার এলস, বাট ডিউরিং দ্য স্টুডেন্ট লাইফ, ইভেন আমি সবসময় বলে থাকি, ইফ ইউ ডু ফর এক্সাম্পল, যদি আপনি একটা টিউশনি করান, দেন হোয়াট ইউ আর গোয়িং টু ডু, ইউ আর গোয়িং টু সেল ইউর নলেজ। তা আপনি যখন একটা মানুষের কাছে নলেজ বিক্রি করতে যাবেন, দেন হোয়াট ইউ নিড টু ডু, ইউ নিড টু নেগোশিয়েট। সো আপনি নলেজ সেল করা শিখলেন, আপনি নেগোসিয়েট করতে শিখলেন, বিকজ আপনি একটা যখন বাচ্চা বা একটা স্টুডেন্টকে পড়াবেন, আপনি ব্যাপারটা তো এরকম না যে আগের দিনের মতো তো সিস্টেম নাই যে টিচার ব্যাট নিয়ে ঢুকতেছে, তারপরে ছাত্ররা ভয়ে পড়তেছে, ব্যাপারটা এরকম না। ফর এক্সাম্পল, ইফ আই টক টু মাই কিডস, আমি যদি তাকে কখনো ধমক দিই বলি পড়তে, সে হয়তো আমার সাথে কথাই বলবে না। টিচার। সো জিনিসটা হচ্ছে যে, যেহেতু আপনি একটা স্টুডেন্ট বা একটা কোচিং যদি করান, what happens that you are going to sell, you are going to negotiate, and you have the convincing capability, because knowledge বিক্রি করতে হলে আপনাকে কনভিন্স করার ক্যাপাবিলিটি লাগবে, রাইট? সো দেখেন,
একটা স্টুডেন্ট লাইফে একটা টিউশনি দিয়ে সে কিন্তু 3-4টা অ্যাট্রিবিউট গেইন করতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, if the students are engaged in the various clubs, what will happen? এই ক্লাবে যখন হবে তখন তার ভিতরে একটা লিডারশিপ গ্রো করবে, তার ভিতরে একটা কমিউনিকেশন স্কিল গ্রো করবে, তার ভিতরে কিছু না কিছু মানুষ থাকবে যাদের সাথে কানেক্টিভিটি গ্রো করবে। সো এই যে কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, নেগোসিয়েশন স্কিল, সেলিং স্কিল, আপনি কিন্তু কয়েকটার ভিতরেই কিন্তু আপনি অনেক করে এক্সপিরিয়েন্স গেইন করতে পারতেছেন। এখন যদি আপনি যদি 4 বছর গ্রাজুয়েশন করার পরেও যদি বলেন আই এম ফ্রেশ, then it is very pity, it is very দুঃখজনক ব্যাপার। তো এই জিনিসটাতে যারা বলতে চাই, don't claim yourself as a fresh, rather what you are studying, apart from study, you please learn something, so that once you are facing the interview, you should tell, yes, I was student, but I had converted this skills through this way, so I don't believe that I am a fresher, I perhaps আমার কিছু লার্নিং হয়েছে, but if I can join somewhere else, আপনারা এখানে যদি জয়েন করতে পারি, I believe that I can be a faster contributor, I can be a faster contributor, and I believe that once I start contributing, then definitely you will also guide me, and together we will win, and together we will grow. তবে আপনি একটা খুব সুন্দর একটা পরামর্শ কিন্তু দিয়েছেন যে কিভাবে ইন্টারভিউতে কথা বলবে, এটা বের হয়ে আসছে। বাট অফকোর্স ওই 1 মিনিট কথাটা তো আর বললে হবে না, এটার জন্য গত 4 বছরের একটা প্রস্তুতি লাগবে, কারণ বানিয়ে তো আর কথাটা বলা যাবে না, কথাটার সাথে একটা প্রমাণ থাকতে হবে। সো আমি আমার যারা দর্শকরা শুনছেন, বিশেষ করে যারা ইয়াঙ্গার, যারা ইউনিভার্সিটি পড়ছেন, আমার বিশেষ করে তাদের সাথে আমার প্রচুর কাজ হয়। সো আমি তাদেরকে অনুরোধ করব যে দেখেন, কামরুল ভাইও কিন্তু একই কথা আপনাদেরকে মোরলেস বললেন যে এই সময়টা আপনি অবশ্যই পড়াশোনা করবেন, এটা আপনার প্রাইমারি কজ, আপনি পড়ালেখা, বাট তার পাশাপাশি আপনি ইউনিভার্সিটির ক্লাবে জয়েন করতে পারেন, আপনি ভলান্টারি প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পারেন, ইভেন আপনি যে টিউশনই করান সেটাকেও কামরুল ভাই বলেছে এটাকে একটা সেলেবল পয়েন্ট হিসেবে আপনি চাইলে উপস্থাপন করতে পারেন, বাট ইউ হ্যাভ টু মেক ইউর আই ইন দ্যাট ওয়ে, and also আপনি যেন ওই দিকগুলোতে মনোযোগ দেন। সো কামরুল ভাই, আপনার প্রথম জবের কথাটা বলেন, আপনি যখন পাশ করলেন এবং হাউ ওয়াজ দ্য ডেজ, এবং আপনার যতটুকু মনে পড়ছে সেই সময়ের কথাগুলো। You see, first of all, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমি বিজ্ঞানের ছাত্র ছিলাম। I used to study, আমি খুব একটা I would say একটা খুব ভেজালিয়া সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছিলাম, that is biochemistry. তো যে আমি যে প্রফেশনে জয়েন করেছিলাম, আমি একটা it was one of the biggest multinational company, that is world এর one of the number of food company, নেসলেতে আমি কাজ শুরু করি back in 1995, এবং আমার কাজটা ছিল পিওরলি ফিল্ড ড্রিভেন, এবং আমি যেহেতু রিসার্চ নিয়ে পড়াশোনা করেছি, রিসার্চ এন্ড এই যে সেলস বা মার্কেটিং এ কাজ করার অভিজ্ঞতা আমার একবারই ছিল না। তো এটা যদি এখনকার ছেলেবেলেরা যদি মনে করে যে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসে all on a sudden they will survive something as far as sales and marketing is concerned, এটা নাও হতে পারে, because আগের I've just crossed 2nd July 25 years of my working life. তো এই 25 বছর আগের যে ইতিহাস বা এখনকার ইতিহাস কিন্তু এক না। এখনকার ছেলেবেলেরা অনেক ব্রিলিয়ান্ট, এখনকার ছেলেবেলেরা অনেক কম্পিটেন্ট, বাট এখনকার ছেলেবেলেদের আবার একটা জিনিস মাথায় রাখতে হবে, দিস ইজ দ্য টাইম অফ কম্পিটিশন। সো আমি বিজ্ঞান পড়ে then I did also MBA বলতে পারেন, but the thing is that আমি পেরেছি বিদায় এখন আসলে সাবজেক্ট ট্র্যাক চেঞ্জ করে নতুন একটা সাবজেক্টে এসে কাজ করা, it will not be very easy. But again, I am talking for the entrepreneur, যারা entrepreneurship করতে চায় তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বিজনেস ইজ অল অ্যাবাউট কমন সেন্স। আমার কাছে মনে হয় ব্যবসাটা হচ্ছে একটা কমন সেন্সের ব্যাপার, বাট একাডেমিক রেকর্ডস ইজ ইম্পর্টেন্ট, বাট আপনি যদি নিজে বিজনেস করতে চান, আমার কাছে মনে হয় একটা ব্যবসাটা হচ্ছে আর একটা বিজ্ঞান। এটা অনেকেই বলে যে ব্যবসা হচ্ছে কমার্স, ইট ইজ নট ট্রু। ব্যবসা হচ্ছে একটা বিজ্ঞান। বিজ্ঞান কি? ইউ সি, যে ওয়ান্স ইউ ওয়ান্ট টু ডু দ্য বিজনেস, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড মার্কেট। সো আন্ডারস্ট্যান্ডিং অফ এনিথিং হোয়াট নিড, দ্যাট আপনার একটু ব্রেন লাগবে, একটু বুদ্ধি লাগবে। তো বিজ্ঞান যারা পড়ে তাদের তো কম্পারেটিভলি কম বেশি বুদ্ধি আছে, রাইট? সো ইউ হ্যাভ দ্য নো হাউ ইন ইউর মাইন্ড, আপনার কিছু না কিছু আছে। আমরা অনেক সময় বলে থাকি যে মার্কেটিং এ কাজ করা, ইটস এ মার্কেটিং মানে হচ্ছে চাপাবাজি। অ্যাবসলিউটলি রং, অ্যান্সার ইজ নো। মার্কেটিং চাপাবাজি না, মার্কেটিং হচ্ছে ইউ আর সামহাউ কানেক্টিং দ্য কাস্টমার উইথ দেয়ার ইনসাইটস। তো আরেকজনের ইনসাইটকে বেস করে আপনি সলিউশন দিচ্ছেন। তো সলিউশন কিন্তু চাপাবাজি করে দেওয়া যায় না। সলিউশন হইতে হবে, it is quite a win-win proposition. Someone needs to accept your service or goods. Whatever you are going to sell, that has to be well accepted. So এটা কিন্তু একেবারে ভুল কথা। তারপরে দেখেন,
আমি মার্কেটিয়ার যারা তাদেরকে বলি দ্য ডক্টর অফ মার্কেট। কিভাবে ডক্টর অফ মার্কেট? বিকজ এ ডক্টর ক্যান ডু দ্য ডায়াগনোসিস। কিভাবে ডায়াগনোসিস করে? মনে করেন আপনি আল্ট্রাসাউন্ড করে, ব্লাড টেস্ট করে, বিপি দেখে, অনেক কিছু করে। মার্কেটিয়াররা কিন্তু নাম্বার অফ কাস্টমারের সাথে কথা বলে মিলিয়নস অফ কাস্টমারের সলিউশন ক্রিয়েট করে। সো এই যে সলিউশন ক্রিয়েট করার জন্য ইউ নিড টু বি ব্রিলিয়ান্ট। সো বিজ্ঞানের ছাত্র তো অবশ্যই ব্রিলিয়ান্ট, আমি বিশ্বাস করি। তো জিনিসটা হচ্ছে যে এই যে মার্কেটের ডক্টর কেন? ইউ আর এ ডক্টর অফ মার্কেট, ইউ আর এ সাইকোলজিস্ট অফ মার্কেট, অ্যান্ড মোর অফ ইম্পর্টেন্ট ইউ আর দ্য মাস্টার অফ মার্কেট। এই যে মাস্টার অফ মার্কেট হওয়ার জন্য ইউ শুড হ্যাভ দ্য কমন সেন্স। আমি আবারও বলি, একটা বিজনেস হচ্ছে কমন সেন্স। একটা কমন সেন্স যার অভাব আছে তার জন্য জীবনে কিছুই হবে না। সেটা মাস্টারি করেন, চাকরি করেন, তার দ্বারা কিছুই হবে না। তো এটা হচ্ছে যে আপনি যখন পড়াশোনা করতেছেন, পড়াশোনার পাশাপাশি নিজকে যদি ইভলভ করতে পারেন, চাকরির ক্ষেত্রে যাই কিছু করেন না কেন, যদি আপনি বিজনেস করেন, দেন আই বিলিভ দ্যাট হোয়াট এভার ইউ আর গোয়িং টু সেল, হোয়াট এভার গুডস অর সার্ভিস, যাই কিছু বিক্রি, যে কনসেপ্টে বিক্রি করতে চান কেন, দেন ইউ হ্যাভ টু মেক শিওর যে আপনার আসলে মার্কেটটা জানতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ হোয়াট উইল হ্যাপেন, যে ইফ ইউ ওয়ান্ট টু কুক সামথিং ইউ নিড টু গো টু দ্য কিচেন। আমি সবসময় বলে থাকি, যদি আপনি মনে করেন যে রান্না করবেন ড্রয়িং রুম থেকে, দেন ইট উইল নেভার হ্যাপেন। So once you go to the kitchen, perhaps you will understand when to heat. Once you go to the kitchen, you will understand when to put the salt. কখন লবণ দিবেন। হাত পোড়াতে হবে, হাত পোড়াতে হবে, হাতের সাথে মাথাও পোড়াইতে হবে। না হলে কিন্তু আপনি কিন্তু মাথায় রাখবেন যে আপনি কিন্তু মাটি কাটবেন না। আপনাকে কিন্তু বুদ্ধিমত্তার সাথে, ইউ নিড টু বি দ্য আর্কিটেক্ট অফ দ্য মার্কেট। আপনাকে কিন্তু ডিজাইন ডেভেলপের মাধ্যমে কাজটা করতে হবে। আমি আসলে গত কয়েকদিন ধরে কয়েকজনের সাথে কথা বলছি এবং কতগুলো জিনিস একটু কমনও পেয়ে যাচ্ছি। এর জন্য আমি একটু আমার শ্রোতা দর্শকদের জন্য ওগুলো একটু হাইলাইট করতে চাই, যাতে জিনিসগুলো একটু মাথায় থাকে। অ্যাকচুয়ালি পরশুদিন নাজিম ফারহান ভাইয়ের সাথে কথা হচ্ছিল অ্যাডকমের। উনি আমাদেরকে বলতেছিলেন যে সায়েন্সে পড়া মানুষরা অনেকেই ক্রিয়েটিভে অনেক ভালো করছে, এবং উনি বাংলাদেশের একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছেন, নাম বলেননি, কিন্তু বলেছেন যারা একদম সেরা মানের যারা ক্রিয়েটিভ মানুষ তাদের অলমোস্ট 70% কেম ফ্রম সায়েন্স ব্যাকগ্রাউন্ড। যদিও সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা পড়াশোনা করে তাদের অনেকেই মনে করে আমরা হলাম খুব কাঠখোট্টা অঙ্ক করা মানুষ, আমাদের মনে হয় ক্রিয়েটিভিটি নাই। আপনি কিন্তু আজকে কিন্তু এই জিনিসটা আবার বলেছেন যে চাইলে সবকিছুকে সায়েন্সের ভিউ পয়েন্ট থেকে হয়তো চাইলে দেখা সম্ভব। আবার গতকালকে আমরা একজন সাপ্লাই চেইনের সাথে কথা বলছিলাম, উনি আবার বলছেন উইন উইন। আপনিও কিন্তু উইন উইন কথাটা বললেন, যে শুধু শর্ট টার্মে নিজের লাভ দেখলে হবে না, মার্কেটে মানুষ কি চায়, কাস্টমার কি চায়, তার উইন উইন গুলো দেখতে হবে। ভেরি নাইস। সো কারণ আমি একটু পরের দিকে যেতে চাই, যে যেহেতু সময় কম, আরো কথা বলতে পারলে অনেক ভালো হতো, তাও একটু ফাস্ট ফরওয়ার্ড হচ্ছে। আপনি আস্তে 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 গ্রো করতে শুরু করলেন এবং আপনি মোটামুটি ধরে নিচ্ছি মিড লেভেল ম্যানেজমেন্টে এলেন। সো আমরা কিন্তু এই ট্রানজিশনটা দেখি, কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। আমরা দেখি যে একটা বড় গ্রুপ অফ পিপল হয়তো এন্ট্রি লেভেলে জব করার পরে তার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন চলে আসে, এবং সে অনেক সময় ম্যানেজমেন্টকে দোষ দেয়, অর্গানাইজেশনের কালচারকে দোষ দেয়, যে অন্যদের গ্রোথ হচ্ছে, আমার হচ্ছে না। সো অনেক ক্ষেত্রে আমরা দেখি যে অ্যাকচুয়ালি সেই লোকটার মধ্যেই হয়তো অনেক ডেভেলপমেন্ট স্কিমের অভাব, তার হয়তো সেই জিলটা নাই, কিন্তু আপনি গ্রো করলেন। সো এই যে গ্রো করা, এন্ট্রি থেকে আস্তে আস্তে মিডের দিকে উঠে যাচ্ছে, কি কি ঘটনাগুলো ঘটে নিজেকে ট্রান্সফর্ম করার ক্ষেত্রে? এটা আসলে আপনাকে যদি ওইভাবে বলি, এটা আসলে স্ট্রেট কাট কোনো ফর্মুলা নাই। হ্যাঁ, স্ট্রেট কাট ফর্মুলা থাকলে খুব ভুল কথা বলা হবে, মিসগাইড করা হবে। হ্যাঁ, প্রথমত হচ্ছে কি দুইটা জিনিস। একটা জিনিস হচ্ছে ফাংশনালি নিজকে ডেভেলপ করা, আর একটা হচ্ছে পার্সোনাল এফেক্টিভনেস ডেভেলপ করা। আমি যদি দুইটা ভাগে ভাগ করি, হ্যাঁ, ফাংশনাল স্কিল কি? the work you are going to do that you need to perform, that is called functional. অর্থাৎ যে কাজটার জন্য আপনাকে নেওয়া হচ্ছে সেই কাজটা আপনাকে পারফর্ম করতে হবে, রাইট? বাট দ্যাট ইজ নট এনাফ টু গ্রো ইন ইউর লাইফ। আপনি ফাংশন করা মানেই যে আপনি বড় হয়ে যাবেন তার কোনো মানে নাই। এবং most of the cases nowadays HR defines the KPI in a different way. What are that? যে আপনাকে যখন অবজেক্টিভ দেওয়া হয়, ফর এক্সাম্পল ইউ আর এ সেলসম্যান, ওকে, আপনি 100-তে 100 আপনি অ্যাচিভ করলেন, তার মানে ইউ আর ফিট ফর দ্য প্রেজেন্ট পজিশন। মাইন্ডেড, আপনাকে টার্গেট দেওয়া হলে 100, আপনি 100 অ্যাচিভ করলেন। এখন যদি আপনি ক্লেম করেন যে আই ওয়ান্ট টু গ্রো টু দ্য নেক্সট স্টেজ, মাই অ্যান্সার ইজ নো। মাইন্ড করতে পারেন, বাট রিয়েলিটি ইজ সামথিং যে আপনি 100-তে 100 করবেন বিধায় আপনাকে দেওয়া হয়েছে জবটা, এই পদটা দেওয়া হয়েছে। হ্যাঁ, সো 100-তে 100 করে যদি আপনি মনে করেন যে ইউ আর গোয়িং টু দ্য সুপারভাইজারি রোল, ইউ আর গোয়িং টু দ্য নেক্সট স্টেজ, মাই অ্যান্সার ইজ নো, অ্যান্ড মোস্ট অফ দ্য কোম্পানিজ উইল সে নো,
বিকজ 100-তে ইউ হ্যাভ টু ডু সামথিং প্লাস প্লাস। এই প্লাস প্লাসটা যদি করতে পারেন, দেন পারহ্যাপস ইউ ক্যান থিঙ্ক ইট দ্যাট আই মে গো টু দ্য নেক্সট স্টেজ। এখন কোশ্চেন হচ্ছে, we find that there are so many brilliant, there are so many good boys and girls, individually they are brilliant. এখন ইন্ডিভিজুয়ালি ব্রিলিয়েন্ট মানে হচ্ছে তাকে আপনি কোনো একটা কাজ দিলেন, ফ্যান্টাস্টিক। যখন তাকে টিমে কাজ করতে বলা হয়, দেন হি অর শি ইজ ফেলিং বিকজ শি ইজ মুভিং লাইক এ সাইলো। একা মুভ করতে সে পছন্দ করে। তা আপনি বড় হইতে যদি চান, প্রথম যে কাজটা, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য টিম ওয়ার্ক। ওকে, সো এখন কোয়েশ্চেন হচ্ছে যে দেয়ার আর সো মেনি ব্রিলিয়েন্ট প্লেয়ার্স হু আর নট দ্য ক্যাপ্টেন। খেয়াল করে দেখবেন, if you go to, for example, Sachin Tendulkar, he was a fantastic, he is one of the bestest batsmen in the world, but he was not a good captain, mind it. Mahendra Singh Dhoni, he is not a best batsman, he is the best captain. So you see, once you have to lead this captain role, once you have to grow, then you have to make sure what you do, then you have to have other few attributes. What are that? Number one, you have to have that very important, as I say, communication skill. Important. A good communicator can heal something, and a bad communicator can break something. Communication skill is such an important thing in life, in profession, that can change your life. And if you want to be a good communicator, what can you do? You can sell your ideas to your seniors. You can make sure you have a good PR group. You can make sure your phone is serving. You can make sure you're talking to the different people. Everybody is hearing. Everybody is listening. দুইটা জিনিস। And আরেকটা কথা বলতে চাই, one single attribute can change the life. That I am saying, the communication skill. And if you have a good communication skill, perhaps you could be the good leader, because unless you are communicating, you cannot convert, you cannot communicate, you cannot convince the people. So communication skill is such an important thing. The one communication skill, if you have the good communication skill, then you have a good negotiation skill. If you have good communication skill, then you can be the good leader. If you have a good communication skill, perhaps people are following you. You have a good communication skill, your seniors are happy. So one single attribute can change your life. That is very important. So এই জিনিসটার প্র্যাকটিস কিন্তু অনেক না। আরেকটা কথা আমি একটু বলতে চাই, কমিউনিকেশন মানে কিন্তু এই না যে ইউ ক্যান টক। নো, কমিউনিকেশন মানে হচ্ছে হাউ গুড ইউ আর লিসেনার। So very important. আমরা আসলে বলতে পছন্দ করি, উই ডোন্ট লাভ টু হিয়ার। আমরা খুব বলতে পছন্দ করি। সো এখন যদি আপনি বেশি বলেন, দেন ইউ আর এ টকেটিভ। যদি আপনি কম কথা বলেন, দেন ইউ আর এন ইন্ট্রোভার্ট। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড when to start, when to stop. It is an art and science. Very important. When to start. আপনার সিনিয়ররা আপনাকে কেন টানবে? যখন আপনি কথা বলতে শুরু করবেন, রাইট? আপনি যখন আইডিয়া বিক্রি করবেন, আপনি যখন কনভিন্স করবেন। এখন আপনার সিনিয়রের সাথে কথা বলার সময় যদি আপনি এমন ভাবে বলতে শুরু করেন, ফর এক্সাম্পল আপনার বস উল্টা মাইন্ড করে বসলো, গল্প আপনার শেষ। তখন ভেজা, তখন আপনি কত ভালো পারফর্ম করছেন। দ্যাট হোয়াট আই এম ট্রাইং টু টেল ইট। ইউ আর পারফর্মিং ফাইন, দ্যাট ইজ ওয়াই ইউ আর পেইড ফর। But once you are interested to grow, you have to do something plus. What are that? As I said, communication skill. And you have to grow your supervisory skill. Very important. And one supervisor মানে কি? Supervisor মানে supervisor. আপনাকে কাজে, কর্মে, দক্ষতায়, ব্যবহার, প্রত্যেকটা ক্ষেত্রে you need to be something better. Then you are a supervisor. So you want to be supervisor, fine. What? Then you need to make sure that আপনি যখন সুপারভাইজার করতে যাবেন, then you need to have the good adaptability. Adaptability মানে কি? সুপারভাইজার মানে হচ্ছে রুট বস না। সুপারভাইজার মানে হচ্ছে যে আপনি কোনো সময় আপনার টিমরা ভুল করবে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট, দ্যাট ইজ অ্যাডাপ্টিবিলিটি। কোনো সময় আপনার সিনিয়র ভুল করবে, ইউ হ্যাভ টু হ্যাভ দ্য অ্যাডাপ্টিবিলিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি। অ্যাডাপ্টিবিলিটি, ফ্লেক্সিবিলিটি, কমিউনিকেশন স্কিল, লিডারশিপ স্কিল, এই কয়েকটা জিনিস যদি আপনি অ্যাডাপ্ট করতে পারেন, যদি নিজের ভিতরে স্কিল ডেভেলপ করতে পারেন, আই বিলিভ ইউ ক্যান গো টু দ্য মিড লেভেল, ইউ ক্যান গো টু দ্য স্টেপ বাই স্টেপ টু দ্য সিনিয়র্স এজ ওয়েল। গ্রেট কামাল ভাই। সো কামাল ভাই, আমি আরো সামনের দিকে যাবো, আস্তে আস্তে হায়ারার্কিতে একটু উপরের দিকে উঠবো, মিড থেকে সিইওর দিকে আস্তে আস্তে গো আপনার সাথে। বাট তার আগে একটা প্রশ্ন একটু অন্য দিক থেকে করে আসি। আমাদের দেশে জেনারেলি আমরা যখন ইউথদের সাথে কথা বলি, প্রথমে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে যে হয়তো একাডেমিক বাউন্ডারিটা হয়তো তাদের জন্য বাউন্ডারি নাও হতে পারে। সেটা আপনি একটা পর্যায়ে বলেছেন, যেমন সায়েন্স থেকে এসে
জেনারেলি এত সহজ না, কিন্তু কেউ যদি সাহস করে বা অ্যাডামেন্ট হয় তাহলে হয়তো সে অল্টারনেট করতে পারে, চেষ্টা যদি থাকে, তার প্যাশন যদি থাকে। আবার এট দ্য সেম টাইম আমরা এটা দেখতে পাই কামরুল ভাই, যে যেহেতু সেলস এর জবটা একটু ডিফিকাল্ট কম্পেয়ার টু হেডকোয়ার্টার জব, প্রতিদিন রাস্তায় যেতে হচ্ছে বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে, হ্যাঁ, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে সেলস পার্সনই কিন্তু রেভিনিউ আর্ন করে। অন্য সবাই কিন্তু আমরা বড় বড় কথা বলি হেডকোয়ার্টারে বসে। তো এই যে মানুষটা পরিশ্রম করে, এবং আমাদের ইউথদের মধ্যে আমরা একটা জিনিস খেয়াল করি যে সবাই প্রথমে গিয়েই ব্যাক অফিসে চলে যেতে চায়, অনেকেই সেলস এর জবটাতে আসতে চায় না। অনেকেই মনে করে সেলস এর জবে শুধু কষ্টই, এর সাথে কিছু পাওয়ার নাই। কিন্তু আমরা আপনাকে দেখতে পাচ্ছি, আপনি একসময় মার্কেটে কাজ করেছেন, আজকে আপনি সিইও হয়েছেন। সো দেয়ার আর এক্সাম্পলস, আমি আরো অনেক এক্সাম্পল বলতে পারবো, বাট সময়ের অভাবে হয়তো বলছি না। আপনি ইউথদের জন্য সেলস বা এই ধরনের যে কষ্টের কাজগুলো আছে, এটার জন্য আপনি কি কিছু বলবেন কি? First of all, let me tell the youth who are working in the sales, একটা ছোট্ট একটা প্রভাব, এটা আমারই কথা, where there is a pain there is a gain, mind it. যেখানে পেন সেখানে গেইন আছে। সো যদি আপনি মার্কেটিং এ কাজ করতে চান, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড সেলস। আমি সেলস দিয়ে শুরু করেছিলাম বিধায় আই ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার। আমি যতটুকু বুঝি মার্কেটিং, আমার যেহেতু আমি সেলসে কাজ করেছি বিধায় I know the retail inside, I know the customer inside, I know the market dynamics. কিছু না কিছু জেনে তখন যখন আপনি হেড অফিসে বসবেন, দ্যাট ইজ অলওয়েজ গুড ফর দ্য পিপল। ব্যাক অফিসে বসার আগে I will always suggest the people who wants to grow their career in marketing, they should start working in sales. তাদের আসলে সেলস দিয়ে কাজ শুরু করা উচিত। হ্যাঁ, এখন কোশ্চেন হচ্ছে যে এটার দুইটা প্রসপেক্ট আছে। একটা হচ্ছে যে একটা কোম্পানিতে যদি হেড অফিসে 2টা লোক থাকে, সেলসে বেশি লোক লাগে, রাইট? সো সেলস ইজ এ বিগার এরিয়া, সেলস ইজ এ ব্লু ওশান, সেলস ইজ অনেক বেশি মানুষ লাগে, রাইট? তো বেশি মানুষ যেহেতু লাগে, বেশি লেয়ার থাকে, রাইট? বেশি লেয়ার যেহেতু থাকে, সেলসে গ্রো করার সম্ভাবনাটা অনেক বেশি থাকে কম্পেয়ার টু দ্য হেড অফিস, রাইট? হেড অফিসে গ্রোথের সম্ভাবনা কম। তো সেলসে যারা কাজ করতে চায়, আমি তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, ডোন্ট ফিল ব্যাড দ্যাট মানুষ কি বলতেছে, ডোন্ট ফিল ব্যাড, দি পিপল উইল নেভার ফিড ইউ। তারা আপনাকে কিন্তু একবেলা খাওয়াবে না। যারা আপনাকে ক্রিটিসাইজ করবে, তারা কিন্তু আপনাকে একবেলা কোনোভাবে কোনো সাপোর্ট দিবে না। সো আমি সবসময় সেলস যারা কাজ করে, আই ওয়ান্ট টু অ্যাডমায়ার দেম, আই ওয়ান্ট টু মেক শিওর দে আর সামথিং, দ্যাট ইজ দ্য বেসিক ব্যাকবোন অফ এ কোম্পানি। তারা আসলে রেভিনিউ জেনারেট করে, তারা মার্কেটে কাজ করে, দিন রাত পরিশ্রম করে, দে আর দ্য ট্রু ফাইটার, দে আর দ্য ফ্রন্ট লিডার্স। ওকে, সো এই জিনিসটা হচ্ছে যে একটা বড় জায়গা। বাট এখনো পর্যন্ত যারা যে দুঃখে ছেলেপেলেরা সেলসে যেতে চায় না, তার ভিতরে ওয়ান অফ দ্য কারণ হচ্ছে এই জবটাকে অনেকে সম্মান দিতে চায় না। বাট এগেন আমি আপনাকে আরেকটা কথা বলি, যে এই পিরিয়ডটা কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন কিন্তু মানুষ কর্মক্ষম লোক খোঁজে, এখন কিন্তু মানুষজন এই আলসে টাইপের লোকজন পছন্দ করে না। একটা সময় দেখবেন, খেয়াল করে দেখবেন, গল্পটা যদি আমি অন্যভাবে বলি, one of the brand strategies in Bangladesh, that is something, let me tell you about for example, Lux versus Meryl. Lux talks about the beauty, Meryl talks about the fresh money সৌন্দর্যতা, freshness মানে সৌন্দর্যতা। গল্পটা বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে যে একটা সময় ছিল ইউথ would love to have the beautiful wife, এখন মনে করে যে না, আমার একটা কর্মক্ষম নারী দরকার। তো গল্পটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি যেটা বলার চেষ্টা করতেছি, সেলসে কাজ করেন, পরিশ্রম করেন, there are so many ways of sales. এখন কিন্তু সেলস মানে কিন্তু এফএমসিজি ইন্ডাস্ট্রি না, ব্যাংক এর সেলস। এখন দেখবেন রড সিমেন্ট সেলস এর লোক আছে, কর্পোরেট সেলস আছে। এমন একটা জায়গা নেই। রকমারি, এই যে আজকে যিনি ভাইয়া লাইভ করতেছেন, রকমারি.com অথবা রকমারি হোয়াটএভার, ওনাদেরও সেলস এর লোক আছে। তো সেলস ইজ সামথিং এভরিওয়্যার, সেলস ইজ সামথিং এভরিওয়্যার। তো আমার মনে হয় সেলস প্রফেশন উইল গ্রো ডে বাই ডে, এটা আরো ইভলভ হইতে শুরু করেছে, এবং সেলস পিপল উইল বি রেসপেক্টফুল মোর এন্ড মোর ডাউন দ্য লাইন। আমি যখন 95 সালে যখন সেলসে যেতাম, ব্রিফকেসটা নিয়ে যখন, ব্যাগটা নিয়ে যখন বেরোতাম, আই ক্যান রিমেম্বার, লেট মি টেল ইউ ওয়ান স্টোরি ইন মাই লাইফ। আমি একটা জায়গায় কাজ করতে গিয়েছিলাম, আমার বিশ্ববিদ্যালয়ের আমার কন্টেম্পোরারি, আমার খুব ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা। সে আমাকে রাস্তায় পায় যে আমি ঘুরতেছি ব্যাগ নিয়ে বিক্রি বাট্টার জন্য। সে আমাকে দেখে বলেছিল যে ইট ইজ ভেরি শেমফুল দ্যাট ইউ আর মুভিং লাইক দিস। সে আমাকে এটা বলেছিল, এবং আই ক্যান রিমেম্বার হিজ কমেন্ট অন স্টিল, বাট হি স্টিল অ্যাজ সিনিয়র অফিসার ইন এ হসপিটাল অ্যাজ এ বায়োকেমিস্ট। I am right now the group C of a company.
খুবই খুবই জীবন ঘনিষ্ঠ, এবং আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু ইউ যে আপনি এটা শেয়ার করলেন। হয়তো আপনার বন্ধু যদি শুনেন হয়তো কষ্ট পাবেন, বাট এটা তো একটা রিয়েলিটি, এটা তো আর আমরা অস্বীকার করতে পারছি না। Now, what could প্রবাবলি I এরকম ব্যাড do? কমেন্টের জন্য I could stop working, but I took it as a challenge. Rather, I wanted to work রাইট hard, and I wanted to রাইট convert myself as in something. Okay, let me try, let me try, let me try every day. Let me try, let me do something, so that if I can do something, Bhaiya, after Javed Bhai, you are far, far handsome, beautiful compared to me. But I'm a very black man. Once I used to work in the field, I was so black. But what I wanted to contribute, okay, let me use my head, let me do something great job, so that whatever the color, it doesn't matter. Let me grow down the line. আপনি আমাকে লাক্সের মধ্যে ফালায় দিলেন মনে হচ্ছে, যদিও আমাদের সামনাসামনি কিন্তু এখন পর্যন্ত দেখা হয় নাই। Anyway, I was just kidding. সেটা ঠিক আছে। সো আই থিঙ্ক আমি এগেইন আমি আপনাকে ধন্যবাদ দিব যে অ্যাকচুয়ালি আপনি একটা খুবই জীবন ঘনিষ্ঠ বিষয় বলছেন। আমি আসলে এরকম জিনিসই শুনতে চাই আমার গেস্টদের কাছ থেকে, কারণ আমাদের ইউনিভার্সিটি গুলোতে আমরা যখন ভর্তি হই কামরুল ভাই, বেশিরভাগ জায়গায় কিন্তু আমরা চয়েস অনুসারে ভর্তি হতে পাই না। যেমন আমি বুয়েটে পড়েছি, বাট আমি নিজে জানি আমি কিন্তু আই ওয়াজ নট বর্ন লাইক এ বুয়েট পার্সন। আমার আসলে আমি স্কুলের ফার্স্ট বয় সেকেন্ড বয় ছিলাম, আমার উপর একটা মেন্টাল প্রেশার, সামাজিক চাপে আমি বুয়েটে ভর্তি হয়েছি। কিন্তু আমি অনেক দিন পর আমার ট্র্যাক চেঞ্জ করে আমি এখন এইচআরে আসতে পারছি, এবং আমার এখন সত্যি খুব মনে হয় মন খুলে কাজ করতে পারি আমি। কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েরা একটা পার্টিকুলার ট্র্যাকে পড়ে, যেমন আপনি হয়তো বায়োকেমিস্ট্রিতে বা এই ধরনের একটা সাবজেক্টে পড়েছেন, পিওর সায়েন্স, একদম রিসার্চ বেস সায়েন্স, সেখান থেকে হয়তো ছেলেমেয়েরা বের হতে চায় না। সো আমি সবার উদ্দেশ্যে বলবো, উইথ ডিউ রেসপেক্ট টু ইউর এডুকেশন, আপনারা যেটাই পড়ছেন, আবার দিন শেষে আমরা কমপ্লেইন করবো যে আমি জব পাই না, দেশের অপরচুনিটি নাই। সো একটু কি চিন্তা করে দেখা যায় আজকে ভাইয়ার কথাটা শোনার পর যে বন্ধুরা বা আশপাশের মানুষ হয়তো অনেক কথা বলবে, বাট আপনার রিয়েলিটি কিন্তু আপনাকে সার্ভাইভ করতে হবে। এন্ড ইফ ইউ রিয়েলি, আপনার যদি কমিউনিকেশন স্কিল থাকে, ভাইয়া লিসনিং স্কিলের কথা বলেছেন, নেগোসিয়েশন স্কিলের কথা বলেছেন, এগুলো যদি আমরা তৈরি করতে পারি, হোয়াই নট সেলস? হয়তো আমি খাটবো রাস্তায়, কিন্তু আমি মার্কেট চিনবো, মানুষকে চিনবো, এন্ড দেন আই উইল গ্রো। ওয়াও। কারণ ভাই আপনি তো ইন্টারভিউ নেন, আপনি কি একদম ফ্রেশ, বা ফ্রেশ বললে আপনি হয়তো রেগে যাবেন একটু, একদম এন্ট্রি গ্রেডে কি ইন্টারভিউ নেন, নাকি আপনি একটু সিনিয়রদেরই বোধহয় ইন্টারভিউ নেন? এন্ট্রি গ্রেডে কি এখনো বসেন আপনি ইন্টারভিউতে? না, এখন বসা হয় না, এন্ট্রি লেভেলে বসা হয় না। আচ্ছা, তাহলে মিড লেভেল গুলাকে তো অবশ্যই নেন। কি কি গুণ, একটা তো ফাংশনাল আপনি বলে দিচ্ছেন, কাজ পারে কিনা, এর বাইরে আপনি এই 10 মিনিট আধা ঘন্টার ইন্টারভিউর মধ্যে আপনি আসলে কোন কোন জিনিসগুলা খুঁজেন একটা মানুষের মধ্যে? বা আমি ঘুরিয়ে বলি প্রশ্নটা, কোন কমন জিনিসটা মিস করে যায়? আপনি হয়তো সবই পছন্দ হয়েছিল, আমার মতো দেখতে সুন্দর মনে হয়েছে, কিন্তু পরে যখন আধা ঘন্টা কথা বলছেন, না জাভেদ এটা মিস করে ফেলল, কি হয় এই জিনিসগুলো? আমার কাছে যখন একটা ইন্টারভিউতে যখন কল, আমি তো আসলে ফাইনাল লেভেল ইন্টারভিউ নেই, আগে তো একটা স্ক্রুটিনাইজ হয়, তারপরে হয়তো যখন একটা লাস্ট স্টেজ ইন্টারভিউ নেই, সেটা হচ্ছে লাস্ট স্টেজ যখন ইন্টারভিউ নেই, এবং জিনিসটা হয় কি যে আই ওয়ান্ট টু সি মোর অফ, আমি আসলে একেবারেই জিজ্ঞেস করি না কি পড়াশোনা করেছে, রেদার আই ওয়ান্ট টু সি ইনসাইট। আমি তখন মনে করেন আমি তার দিকে তাকাইলে বুঝি এই মালটা দেওয়ার চলবে কি চলবে না, বাংলায় বলি। ওকে, তো এই জিনিসটা সিম্পল গল্প, তাকে দেখলেই বুঝি। এবং তারপরে যে জিনিসটা হচ্ছে যে 2-4টা কোয়েশ্চেন হয়তো আমি করে দেখি, এবং বোঝার চেষ্টা করি ইদার হি ইজ ওভার কনফিডেন্ট অর নট। আই ডোন্ট রিক্রুট এনি পারসন হু ইজ ওভার কনফিডেন্ট, বিকজ আমার চেয়ে কনফিডেন্ট লোক আমার দরকার নাই, নাম্বার ওয়ান। এটা আমি সমস্ত ইন্টারভিউদের ক্ষেত্রে একই গল্প, যে আপনি যদি ইন্টারভিউ বোর্ডে যদি প্রমাণ করতে চান ইউ হ্যাভ এ ভেরি ফ্যান্টাস্টিক নো হাউ, ইউ আর গন। আমি কিন্তু খুব ভালোভাবে বলে দিচ্ছি, যারা ইন্টারভিউতে আসেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, নেভার ট্রাই টু প্রুভ ইউরসেলফ ইউ আর সামথিং সুপার, নো। রাদার থিং, আমি যেটা দেখার চেষ্টা করি হাউ হাম্বল হি ইজ। আমি যেটা দেখার চেষ্টা করি যে সে যদি জয়েন করে, ইফ আই গ্রুম সামথিং, একটু যদি গ্রুমিং করে দেই, তাহলে কি সে সামনের দিকে এগোতে পারবে কিনা। আমি বোঝার চেষ্টা করি তার ভিতরে ওয়ার্কিং ইন্টেনশন আছে কিনা, আমি বোঝার চেষ্টা করি তার ভিতরে লার্নিং ইন্টারেস্ট আছে কিনা। আমি এই জিনিসগুলি দেখার চেষ্টা করি, ইনস্টিড অফ যে কোথায় পড়াশোনা করেছেন। ইভেন আই নেভার আস্ক তোমার দেশের বাড়ি কোথায়, আই নেভার আস্ক দিস কোয়েশ্চেন, বিকজ ইট ইজ সামথিং আই বিলিভ দ্যাট সামওয়ান ইজ ফ্রম বাংলাদেশ, হোয়ার এভার দ্য প্লেস, ইট ডাজন্ট ম্যাটার। এবং জিনিসটা হচ্ছে যে, এবং আমি অনেক সময় তাকে কোয়েশ্চেনটা করি, হাউ মেনি ফ্রেন্ডস ইউ হ্যাভ, এই কোয়েশ্চেনটা আমি করে থাকি। হ্যাঁ, তখন যদি বলে যে আমার আসলে নাম্বার অফ ফ্রেন্ডস 40টা 50টা, দেন ইটস এ ভেরি 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 ইনরিয়ালিস্টিক মনে হয়। আমি অনেক সময় তাকে কোয়েশ্চেন করি যে ইফ ইউ আর সিলেক্টেড, হোয়াট উইল ইউ টেক ইউর ফর ইউর গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড অথবা ওয়াইফ অর হাজব্যান্ড,
আমি খুব একটা কমন কোশ্চেন করি, তোমাকে যদি সিলেক্ট করা হয়, তুমি এখান থেকে বের হয়ে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডের জন্য অথবা তোমার ওয়াইফ বা তোমার আত্মীয় স্বজনের জন্য কি নিয়ে যাবা? এবং রিয়ালি আই গেট দ্য অ্যান্সার রাইট। সবাই বলে মিষ্টি নিয়ে যাব, কেউ বলে ফুল নিয়ে যাব, কেউ বলে ওই নিয়ে যাব, সেই নিয়ে যাব। লেট মি শেয়ার ওয়ান অফ দ্য 95 I got same question from the employer Nestle. আমাকে লাস্ট অফ অল এই কোশ্চেনটা করা হয়েছিল, থিং মিস্টার হাসান, ইউ আর সিলেক্টেড, হোয়াট উইল ইউ টেক ফর ইউর ফ্যামিলি? আমাকে এই কোশ্চেনটা করা হয়েছিল 95 লাস্ট কোশ্চেন করেছিল। এবং আমি ওনাকে উত্তর দিয়েছিলাম যে I think I'll go to them and they will be more happy because I believe that they are my closest, and once I will be in front of them, they will be the happiest instead of taking any fruits or anything sweets. So আমি নিজে গেলেই তারা খুশি হবে, that is the best thing, something like that. আমি এই অ্যান্সারটা দিয়েছিলাম, এবং I believe that is one of the answer they allowed me to join in this company, and they felt that wow, it's a nice answer. তো এখন যদি আপনি বুদ্ধিমত্তার সাথে যদি এই 3-4 মিনিট কথা না বলতে পারেন, সেটা একটা ইস্যু। আরেকটা জিনিস আমি বোঝার চেষ্টা করি খুব ইম্পর্টেন্টলি, সেটা হচ্ছে তার বডি ল্যাঙ্গুয়েজ আমি বোঝার চেষ্টা করি, বিকজ আই ওয়ান্ট টু রিড হিজ বডি অর হার বডি, সে আসলে কি বলতে চায়, তার মন কি বলতেছে, তো সেটা বোঝার চেষ্টা করি। আমি বোঝার চেষ্টা করি তার ভিতরে লিসেনিং স্কিল আছে কিনা, আমি যে কোশ্চেনটা করতেছি সেটা জানে, না জানলেও সমস্যা নাই, সেটা বোঝার চেষ্টা করতেছে কিনা, মনোযোগ শুনতেছে কিনা, ইউ সি, দ্যাট ইজ সামথিং। It doesn't mean that আমার কাছে ইন্টারভিউ দিতে আসলে someone needs to wear the tie, কোট পরে আসতে হবে, নট নেসেসারিলি। এখন যদি মনে করেন ভরা গরমের ভিতরে যদি দেখি কোট টাই পরে বসছে, আমি খুব বিরক্ত হই। সো দ্যাট ইজ সো মেনি থিংস আর লিঙ্ক, ইউ নো, যে হাউ স্মার্ট ইউ আর, it is not only the dress code. Once you start talking, once you start communicating, the interviewer will understand your insight, because অপোনেন্টে যারা বসে তারা কম বেশি সবাই কিন্তু বুঝে বিদায় বসে, নাম্বার 1, রাইট। নাম্বার 2 হচ্ছে যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আমরা তো আসলে ইন্টারভিউতে এটা অনেকের উদ্দেশ্যে বলে রাখা ভালো জাভেদ ভাই, সেটা হচ্ছে যে একটা মানুষ যখন ঢুকে তখনই কিন্তু সিদ্ধান্ত নেই, ইয়েস আই এম লুকিং ফর দিস লেডি অর দিস ম্যান। এটা নর্মালি যখন একটা মানুষ এন্টার করে তখনই কিন্তু যে ইন্টারভিউ বোর্ডে থাকে সে তখনই মনে ওয়াও আই এম লুকিং ফর সাচ পারসন। তো এইটা হচ্ছে যে আমরা অনেক সময় বলে থাকি ফার্স্ট ইমপ্রেশন, এন্ড ফার্স্ট ইমপ্রেশনটা কিভাবে ক্রিয়েট করবেন। এখন কোয়েশ্চেন হচ্ছে যে আমি অনেক সময় খুব বিরক্ত হই, দেখেন যে আপনি ফিল্ডে কাজ করেন, নাথিং রং, ফিল্ডে কাজ করেন, নাথিং রং, যে আপনি যখন একটা ইন্টারভিউ ফেস করতে যাচ্ছেন, অনেক সময় দেখা যায় যে সাদা মোজা পরে ঢুকছে, কালো জুতার সাথে সাদা মোজাতে যায় না, ইট ইজ ডিফারেন্ট এটিকেট, হচ্ছে ড্রেস কোড। অনেক সময় দেখা যাইতেছে একটা চেক শার্ট পরে সে ইন্টারভিউ দিতে আসছে, দ্যাট ইজ এগেইন ভায়োলেশন অফ দ্য ড্রেস কোড। অনেক সময় দেখা যাচ্ছে যে সামওয়ান যে বাইরের থেকে আসছে, আই এম গেটিং সামথিং ব্যাড ওয়ার্ডার, they can use the deodorant, I'm not telling they can use the something perfume and other things. আবার যদি বেশি দামি পারফিউম ব্যবহার করে তাহলে আবার সমস্যা আছে, তুমি কি আবার পার্টিতে আসছো কিনা। সো it is something matter of few minutes, smartness, right? আমি একটা এক্সাম্পল দিতে পারি, যে আমার মনে আছে বছর 5 আগে I was taking someone's interview for corporate sales, এবং কর্পোরেট সেলসের জন্য ইন্টারভিউ নিচ্ছিলাম। তখন আমি লাস্ট কোয়েশ্চেন করেছিলাম হোয়াট ইজ ইউর এক্সপেকটেশন। সে আমাকে একটা অ্যান্সার দিয়েছিল যে স্যার পারহ্যাপস as far as money is concerned, I don't have such expectation. I believe that once I'll work, I'll learn, and you'll meet my expectation. The best expectation that I want to work with you and to learn from you. এই যে ধরেন যে একটা উত্তর দিল সে আমাকে, যে আমার বড় এক্সপেকটেশন হচ্ছে আমি আপনার সাথে কাজ করতে চাই, want to learn. So এই যে দেখেন কত বুদ্ধিমত্তার সাথে একটা উত্তর দেওয়া, কিছুই বলে নাই কিন্তু সবই বলছে, খেয়াল করে, হ্যাঁ কিছু না বলেও সব বলেছে, সবই বলছে। ওইটা হচ্ছে অন্য জিনিস, যে আপনি ওই মুহূর্তে সারা রাত প্রিপারেশন নিয়ে আপনি ইন্টারভিউ দিয়ে লাভ নাই, বাট আনলেস ইউ আর ডুইং সামথিং গ্রেট জব as far as interview is concerned, this is very important, that you have to make sure that you are doing something, what is that, যে আপনার ওই মুহূর্তে কিভাবে ইমপ্রেস করতে পারছেন, that is important. True. আমরা হাফওয়েতে আমাকে একটু ঘোষণাটা আরেকবার একটু বলতে হবে, 1 মিনিট আপনি একটু রেস্ট নিয়ে ফেলেন এই ফাঁকে। সেটা হচ্ছে আমরা কথা প্রকাশ নিবেদিত ক্যারিয়ার ক্যাফেতে আছি। কল আসছে জরুরি, ক্যান আই রিসিভ দ্য কল ইফ ইউ ডোন্ট মাইন্ড? আপনি এই ফাঁকে ফোনটা নিয়ে নেন, আমি কথাটা বলে নেই। ওকে, সো আমরা আছি কথা প্রকাশ নিবেদিত ক্যারিয়ার ক্যাফেতে। আচ্ছা, আর চলছে রকমারি ক্যারিয়ার কার্নিভাল।
সো 7 দিনের প্রোগ্রাম। আমরা আজকে পঞ্চম দিনে রাত 9:45 স্লটে আমি আসি একজন গেস্টকে নিয়ে, কোনো একটা নির্দিষ্ট ক্যারিয়ার। আজকে আমরা ক্যারিয়ার ইন সেলস নিয়ে কথা বলছি। জিএম কামরুল ভাই আছেন, আমাদের ইগলুর কামরুল ভাই আমরা বললেই আমরা বেশি পরিচিত ওনার কাছে। সো বেসিক্যালি সেই আলোচনাটা খুব সুন্দরভাবে চলছে বলে অ্যাটলিস্ট আমার কাছে মনে হচ্ছে। আমি অনেকগুলো জিনিস পাচ্ছি এবং পরের ধাপে আমি আসলে আরো একটু সিনিয়রিটির দিকে যাব, যে সিইওর ভিউ পয়েন্ট আসলে কি। এখন পর্যন্ত আমি ওনার কাছে মিড লেভেল ম্যানেজমেন্টের ভিউ পয়েন্ট গুলো শুনেছি। আর এই থ্রু আউট দিস সেশন আরো অন্তত আধা ঘন্টা আমরা আপনাদের সাথে আছি। এই সময় আপনারা কমেন্ট করতে পারেন, কোয়েশ্চেন করতে পারেন, এবং সেরা 10 জন কমেন্টকারী পাবেন আদর্শ প্রকাশনীর সৌজন্যে 10,000 টাকার বই। আর সর্বোচ্চ শেয়ারকারী, অবশ্যই আপনাদের শেয়ার করে স্ক্রিনশট গুলো রকমারির ইনবক্সে পাঠিয়ে দিতে হবে, তিনি পাবেন 1,500 টাকার বই। আর একজন সর্বোচ্চ কমেন্টকারী, এগেন কমেন্ট গুলো হতে হবে প্রাসঙ্গিক, পাবেন 1,000 টাকার বই। এছাড়া আজকে যেহেতু আমরা একজন বিজনেস লিডারের সাথে কথা বলছি জিএম ভাইয়ের সঙ্গে, সো আমি আপনাদের জন্য লিডারশিপ বই নিয়ে বসে আছি। সো আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, কামরুল ভাইয়ের যত কথা আজকে আমরা শুনবো, বিং আ বিজনেস লিডার, একজন বিজনেস লিডারের ভিতরে ওনার ভিউ পয়েন্ট থেকে কি কি গুণ থাকতে হবে। খেয়াল রাখবেন আমরা কিন্তু হাফওয়েতে আছি, সো আরো কিছু শুনে কমেন্ট গুলো করতে পারেন, কমেন্ট কন্টিনিউ করতে পারেন, কোনো সমস্যা নেই। সময় থাকবে আগামীকাল বিকেল 5টা পর্যন্ত। এর মধ্যে যে সেরা কমেন্টকারী তাকে আমি আমার নেতা যে বইটা আছে সেটা অটোগ্রাফ সহ জমা দিব। আর আগামীকালকে আমাদের প্রোগ্রামের শুরুতে আমি বিজয়ীদের নাম ঘোষণা করবো। আমি শিওর না কামরুল ভাইয়ের ফোন কল শেষ হয়েছে কিনা। মন তুমি চাইলে ভাইয়াকে দিতে পারো, আর যদি না পাওয়া যায় ভাইয়াকে, তাহলে আমি হয়তো কিছু ডিসকাশন কন্টিনিউ করে যাব। ওকে, সো যেহেতু ভাইয়াকে এখনো পাওয়া যাচ্ছে না, উনি হয়তো একটা ফোন কলে আছে। বিং আ সিনিয়র অফিসিয়াল, ওনার অবশ্যই অনেক সিরিয়াস ম্যাটার্স রেজ হয় এবং সেগুলো ওনাকে এন্টারটেইন করতে হয়। সো আমি যতটুকু কামরুল ভাইয়ের কথা থেকে শুনেছি এবং বুঝেছি গত আধা ঘন্টায়, আমি যদি একটু ছোট্ট সামারি করার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা যে যে সাবজেক্টই পড়ছি না কেন, সেটা আমাদেরকে আসলে আমাদের লাইফকে শেপ করে না। ইভেন অন্য মানুষ আমাদের সম্পর্কে কি বলছে সেটা আমাদের লাইফকে শেপ করে না, রাদার আমাদের লাইফকে শেপ করে আমাদের ডিটারমিনেশন, একটা জিনিসের প্রতি আমাদের ভালোবাসা। আজকে যেহেতু সেলসের ক্যারিয়ার নিয়ে কথা হচ্ছে, সেহেতু আমরা সেলসের দিকে বারবার ফোকাস করেছি এবং কামরুল ভাই আমাদের সাথে একমত পোষণ করে বলেছেন যে হ্যাঁ, সেলসের জবটা কষ্টের, এটাতে অনেক মার্কেটে থাকতে হয়, পরিশ্রম করতে হয়, অনেক মানুষের অনেক কটু কথা শুনতে হয়, ওনারা নিজের জীবনের উদাহরণ। বাট এট দ্য সেম টাইম এটাও সত্য যে সেলসের জবই একটা জায়গা যেখানে অনেক অপরচুনিটি আছে, প্রচুর পরিমাণ সেলসের রিক্রুটমেন্ট হয়, এটার হায়ারার্কি অনেক বেশি, সো আমাদের অনেক গ্রো করার সুযোগ আছে। এবং সর্বোপরি একজন মানুষ সেলস বা মার্কেটিং এ যখন কাজ করে, তখন উনি আসলে মার্কেটকে বুঝে, কাস্টমারকে বুঝে, কনজিউমারকে বুঝে, প্রোডাক্ট বুঝতে পারে। এবং এই জিনিসটা একবার বুঝে ফেললে পরবর্তীতে উনি যখন ওনার হায়ারার্কিতে উপরের দিকে যাবেন, উনি যখন ওনার হেডকোয়ার্টারে যাবেন, যেমন কামরুল ভাই আজকে একটা কোম্পানির গ্রুপের সিইও, তখন এই ডিসিশন গুলো মেক করা অনেক সহজ হয় এবং একটা মানুষ তার পাথে উপরের দিকে যাওয়াটা সহজ হয়, কম্পেয়ার টু একজন মানুষ হেডকোয়ার্টারে থাকছে, এসি রুমে বসছে, স্যুটটাই পড়ছে, বড় বড় কথা বলছে, কিন্তু তার গ্রোথটা একটা জায়গায় গিয়ে আটকে যায়। সো বুদ্ধিমান মানুষ আগে পরিশ্রম করবে, পরে ফল পাবে। আর যারা বোকা লোক, তারা হচ্ছে আগেই ফল নিয়ে বসে থাকবে, পরে আর তার বেশি দিন ফলটা এগোতে পারবে না। আমি স্টিল শিওর না কামরুল ভাই ফ্রি হয়েছেন কিনা, হলে ওনাকে স্ক্রিনে দিয়ে দিতে হবে। ইন দ্য মিন টাইম আমি কামরুল ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে একজন ইয়াং প্রফেশনালের জব জয়েন করার আগে উনি কি কি এক্সপেক্ট করে। আমরা দেখেছি যে কেউ ফ্রেশ কথাটা বললে উনি আসলে খুব বিরক্ত হন এবং উনি বলতে চেয়েছেন যে ফ্রেশ থাকার কোনো সুযোগ নাই। উনি ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়ের যে পরিচালনা, সেটার উপর উনি একটা প্রপোজাল দিয়েছেন। বিং আ অনারেবল সিইও অফ অ্যান অর্গানাইজেশন, আই এম শিওর এই ভয়েস গুলো কোনো না কোনো সময় আমাদের যারা নীতি নির্ধারক তাদের কাছে পৌঁছাবে। বাট এট দ্য সেম টাইম বর্তমানে আমরা যারা পড়ালেখা করে যাচ্ছি, তাদের তো বড় বড় পরিবর্তন করার সুযোগ নেই, তাহলে আমরা কি করবো? উনি বলছেন বসে না থেকে এই সময়টাতে আমরা যেন আমরা এক্সপিরিয়েন্স গ্যাদার করি। তাহলে কিভাবে এক্সপিরিয়েন্স গ্যাদার করবো? আমরা যেন ইউনিভার্সিটি ক্লাবে যাই, ক্লাব করি, আমরা যেন বিভিন্ন ভলান্টারি প্রতিষ্ঠান অথবা বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করতে পারি। ইভেন কোনো কিছু যদি না করি, আমি যে কাজটা করি অ্যাটলিস্ট গড়পড়তা আমাদের সব ছেলেমেয়েরা টিউশনই করি, আমরা সেই টিউশনিটাকেও যেন আমরা একটা বিজনেসের ফরম্যাটে চিন্তা করতে পারি। এবং আমাকে যদি কোনোদিন ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে গত 4 বছর তুমি কি করেছো, আমার যে ক্লাবের অভিজ্ঞতা, আমার যে ভলান্টিয়ার অভিজ্ঞতা, আমার যে টিউশনের অভিজ্ঞতা, সেটা যেন আমি নাইস ওয়েতে ব্যাখ্যা করে বলতে পারি যে অ্যাকচুয়ালি 4 বছর আমি বসেছিলাম না, আমি আসলে ফ্রেশ না, আমি অনেক কিছু শিখেছি এবং আমাকে যদি আপনার সুযোগ দেন তাহলে আমি নিজেকে আরো গ্রো করবো। আমি যখন কামরুল ভাইকে জিজ্ঞেস করছিলাম যে উনি একজন গ্রাজুয়েট এবং মিড লেভেল ম্যানেজমেন্টের জন্য উনি কোন কোন গুণাবলীগুলো দেখেন, তখন উনি বলছিলেন কমিউনিকেশন স্কিল। আপনারা খেয়াল করেন, কালকেও যারা আপনারা শুনেছেন সেখানেও কিন্তু কমিউনিকেশন স্কিলের কথা ছিল। কামরুল ভাই আজকে স্পেশালি বলেছে এটার সাথে লিসেনিং থাকতে হবে, নেগোসিয়েশনের কথাও গতকালকে আমরা আলাপ করেছি। উনি বলেছেন তারপর আমরা যখন আস্তে আস্তে গ্রো করবো তখন একটা সুপারভাইজারি স্কিল আসতে হবে, এবং উনি বলছেন সুপারভাইজার মানে সুপার ওয়াইজ
ওয়াইজার। সো সুপারভাইজ মানে আমি বস হয়ে গেছি, আমি যা বলছি সেটাই আপনাকে করতে হবে, এটা করার সুযোগ নেই, বরঞ্চ সবাইকে অ্যাকোমোডেট করা, সবাইকে মিলে কাজ করা এবং সবার মতামত শোনা। আপনার আন্ডারে কেউ হয়তো কোনো সিরিয়াস ভুল করে ফেলবে, সেই ভুলটা থেকে তাকে শেখানো রাদার দেন তাকে বকাবকি করা, এই জিনিসগুলোর প্রতি উনি করেছেন। এবং আরো উনি বলছেন অ্যাডাপ্টিবিলিটি খুব ইম্পর্টেন্ট, যে কোনো সিচুয়েশনে যাতে আমরা অ্যাডাপ্ট করতে পারি। সো বেসিক্যালি আমি কামরুল ভাইয়ের জন্য অপেক্ষা করছি। আমি কিছু সামারি বলার চেষ্টা করলাম। ব্যাক স্টেজ থেকে আমাকে কি কোনো ইনফরমেশন দেওয়া যায় যে ভাইয়া ফ্রি হয়েছেন কি না? অর ইন দ্য মিন টাইম যদি আমরা যদি কিছু ভালো কমেন্ট পাই তাহলে কমেন্ট গুলো আমি কথা বলতে পারি, কারণ লাইভ সেশনে চুপচাপ বসে থাকাটা আমাদের সবার জন্য খুব একটু কঠিন হবে বলে আমার কাছে মনে হয়। সো অনেকেই ধন্যবাদ দিয়েছেন, আমাকেও দিয়েছেন অনেক ধন্যবাদ, কামরুল ভাইকে অনেকেই ধন্যবাদ দিচ্ছেন, এবং আই এম শিওর উনি একজন লেজেন্ড প্রকৃতির মানুষ, এই পর্যায়ে চলে এসেছেন। সো অবশ্যই ধন্যবাদ ওনার প্রাপ্য। এট দ্য সেম টাইম আমরা যেন এটাও খেয়াল রাখি যে এই ধরনের একটা মানুষ তৈরি হওয়ার পেছনে 25 বছর ধরে উনি কাজ করছেন। সো আচ্ছা, আমি একটা মেসেজ পেয়েছি, হোয়াট এন্টারপ্রেনারশিপ বুকস উড ইউ রেকমেন্ড ফর কিডস এন্ড চিলড্রেন? ওকে, আমি এটা নোট করছি, কামরুল ভাই আসলে আমি এই প্রশ্নটা ওনাকে করার চেষ্টা করব যদি টাইম আমাদেরকে পারমিট করে। আপনারা আরো অনেকে প্রশ্ন করেছেন, ইগলুর সম্পর্কে জানতে চেয়েছেন। আমি প্রশ্নগুলো কিছু প্রশ্ন আমি নোট করেছি। কামরুল ভাইয়ের কিছু পছন্দের বই এবং যে বইগুলো ওনার লাইফ শেপ করতে সাহায্য করেছে সেগুলো সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। সো সেগুলো আমি নোট করেছি, এবং অফকোর্স আমি বেশ কিছু প্রশ্ন নোট করেছি। আরেকটা ছোট্ট ঘোষণা বোধহয় আমি মিস করে গেছি, আমি আবার বলে দিচ্ছি যে আমাদের এই লাইভ চলাকালীন সময়ে স্পেশাল প্রোমো কোড হচ্ছে কামরুল 22, স্ক্রলে যাচ্ছে KAMRUL22। এই প্রোমো কোডটা ইউজ করলে আপনারা এডিশনাল 5% ডিসকাউন্ট পাবেন। সো আপনারা আপনাদের এই সময়ের মধ্যে আপনাদের যদি কোনো অর্ডার করার থাকে সেই অর্ডারটা আপনারা করে ফেলতে পারেন। আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে সেটাও চাইলে লিখতে পারেন। আমাকে কেউ যে বলেছেন, প্লিজ টেল দ্য ওয়ে টু ইমপ্রুভ আওয়ার মেন্টালিটি টু ডু সামথিং নিউ। ওকে, সো অ্যাকচুয়ালি আজকে তো আমার কথা বলার কথা না, সো আমি কোয়েশ্চেনগুলো নোট করছি, আমি কামরুল ভাইয়ের সাথে আমি এই বিষয়ে কথা বলবো। এবং আজকে আরেকটা যতটুকু জানতে পেরেছি, আমরা যারা আপনাদের এই 7 দিনের হোস্ট হিসেবে কাজ করছি, সো আমাদেরও বেশ কিছু জানা হচ্ছে। এই 7 দিনের প্রোগ্রাম আপনারা জানেন প্রতিদিন 3টা-4টা করে প্রোগ্রাম চলছে। সো আমাদের হোস্টদের নিয়ে একটা আলোচনা হওয়ার সুযোগ আছে, সেখানে হয়তো আপনারা যদি আমাকে ডিরেক্ট কোনো কোশ্চেন করেন তাহলে সেখানে উত্তর দেওয়ার সুযোগ থাকতে পারে। সো মিন্টু সরকার বলেছেন, আজকের তরুণ তরুণীরা অনেক কিছুই শিখতে পারলো স্যারের কথা থেকে, আমি একমত, অসাধারণ মূল্যবান কথাগুলো। হ্যাঁ, সেজন্য আমরা কামরুল ভাইকে ধন্যবাদ দিতে পারি। বোন ব্যাকস্টেজ থেকে যদি আমাকে আরো কিছু কমেন্ট তুমি শেয়ার করতে পারো তাহলে আমি অন্তত সেগুলো পড়তে পারি, তাহলে আমরা আমাদের শ্রোতা দর্শকদেরকে কিছুক্ষণ কানেক্ট করে রাখতে পারবো। আমি বলে রাখছি আজকে আমাদের গেস্ট হচ্ছেন আমাদের ইগলু গ্রুপের সিইও জিএম কামরুল হাসান ভাই। ওনার একটা জরুরি অফিসিয়াল কলের কারণে উনি একটু কিছুক্ষণের জন্য ব্রেক নিয়েছেন। সো সাইদ আহমেদ বলেছেন, মাঝে মাঝে কিছু সমস্যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়, ঠিক সমস্যা থেকে শিক্ষা না নিয়ে সেই সমস্যাকে বড় করে ধরে নেই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সাইদ আহমেদ, আপনার সাথে আমি পুরোপুরি একমত। আপনি খুব সুন্দর করে জীবনের এই একটা বড় শিক্ষা বা দিককে আপনি তুলে ধরেছেন, আমি আপনার সাথে পুরোপুরি একমত। সাজিদুর রহমান বলছেন, সেলিং সেক্টরে কাজ করতে সমাজের অনেকের কটু কথা কিভাবে এড়িয়ে চলা যায়। আই থিঙ্ক এই বিষয়টা আমাদের জিএম কামরুল ভাই বলেছেন। উনি একটা খুব হার্শ কথা বলেছেন যে যারা কটু কথা বলছে তারা আপনাকে একবেলা তা আপনার বা আপনার পরিবারের খাবার বন্দোবস্ত কিন্তু করবেন না। সো আমরা যেন কে কি বলবে সেই কথার উপর ভর করে যেন আমরা আমাদের জীবন পথের যে বড় সিদ্ধান্ত সেগুলোকে যেন প্রভাবিত না করি, তাদের আমাদের জন্য যেটা জরুরি সেটাই যেন আমরা করি। ওয়াহিদুল ইসলাম বলছেন, করোনার কারণে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য সেলস মার্কেটে মানুষের কেমন প্রভাব পড়বে, মানুষের থেকে যন্ত্রের চাহিদা বাড়বে কিনা? হ্যাঁ, এটা একটা খুব ভালো প্রশ্ন, আমি এটা নোট করছি কামরুল ভাইয়ের জন্য। আমরা পরের কোনো কমেন্ট কি দেখতে পারি? কিছু আবিদা খান আবার কমেন্ট করেছেন, প্লিজ টেল আস দ্য রিস্ক ফ্যাক্টর এন্ড হাউ উই কোপ আপ উইথ দ্য রিস্ক। আবিদা, আপনি কি কোনো নির্দিষ্ট রিস্কের কথা বলছেন? মানে কোনো রিস্ক তো আসলে অনেক ধরনের রিস্ক আছে, তাই না? আমরা বেঁচে আছি, এর মধ্যে অনেক রিস্ক আছে। আপনি কি কোনো পার্টিকুলার ক্যারিয়ারের এরিয়ার সাথে মিলিয়ে কি আপনি প্রশ্ন করছেন কিনা? যদি আপনি একটু বলেন তাহলে একটু সুবিধা হয়। মরিয়ম বর্ষা বলেছেন, হাউ ইউ কিপ ইয়োরসেলফ মোটিভেটেড হোয়েন ইউ বিকাম
ডিপ্রেস জাভেদ ব্রাদার, এটা কি আমার জন্য প্রশ্ন? ইনফ্যাক্ট আজকে তো আমার উত্তর দেওয়ার কথা না, কিন্তু আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আমি কেন জানি খুব একটা ডিপ্রেশন আমার ভিতরে নাই, আমি জানি না কেন, এটাই বোধহয় একটা সমস্যা আমার। বাট আমার ডিপ্রেস হওয়ার সুযোগ নাই, সময় নাই, এত কিছু করার চেষ্টা করি সারাদিন, আমাকে কেউ করতে বলেও না সেগুলো, আমি নিজে থেকেই করি। সো আপনার ডিপ্রেশন আসার জন্য তো একটা উপলক্ষ লাগবে, আপনার সেই সুযোগটাই তো নাই, আপনি তো সারাদিন কিছু একটা করছেন। সো আই ডোন্ট নো, এটা আমার মনে হয়, এবং আমার জন্য দোয়া করবেন যেন ওগুলো না আসে আমার ভিতরে। কামরুল স্যারের লিডারশিপ সম্পর্কিত প্রিয় বই কোনটি? আমি প্রশ্নটা আগেও নোট করেছি। থ্যাংক ইউ হাফিজুর রহমান আরিফ। আমি চেষ্টা করব ভাইয়াকে এটা জিজ্ঞেস করার জন্য। স্ট্রাগল হচ্ছে সময় কমে যাচ্ছে আমাদের, অলরেডি প্রায় 50 মিনিটের কাছাকাছিতে চলে আসছি। দরকার হলে ভাইয়াকে বলে আমরা একটু টাইম বাড়িয়ে নেব হয়তোবা। আর কোনো প্রশ্ন বা যদি কোনো কমেন্ট আমরা পেতে পারি সেগুলো আমরা নিতে পারি। বেসিক্যালি কামরুল ভাইয়ের কাছে শিখে কোন কমেন্ট গুলো আসলো, ইজ সেলস ইন থ্রেট ইন কোভিড সিচুয়েশন, একই প্রশ্ন, একই জাতীয় প্রশ্ন। থ্যাংক ইউ তানজির রহমান আপনার প্রশ্নের জন্য। আমি পার্সোনালি মনে করি এইটা থ্রেটের মধ্যে না। অফকোর্স বাইরে যাওয়ার ক্ষেত্রে যে ডিফিকাল্টি সেটা তো আছেই, বাট আমার মনে হচ্ছে এটা থ্রেটের মধ্যে যাচ্ছে না, বরঞ্চ ট্রান্সফরমেশন হচ্ছে। গতকালকে আমরা যে সাপ্লাই চেনের ভাইয়ের কাছে শুনছিলাম যে কোভিড এবং চতুর্থ শিল্প বিপ্লব আসলে কাজগুলোকে বদলে দেবে, কিন্তু সেলস আমার মনে হয় যতদিন পৃথিবী থাকবে ততদিন সেলস থাকবে, হয়তো এখন যেভাবে আমরা দেখছি সেভাবে থাকবে না, কিন্তু মানুষ তার পিছনে অবশ্যই কাজ করবে। আর যদি কোনো কমেন্ট আমরা দেখতে পারি, কামরুল স্যার সফলতার পথে কিভাবে এসেছেন, আমরা সেগুলো আলাপ করেছিলাম। এম এস জামান, উনি ওনার স্টুডেন্ট লাইফ থেকে উনি গল্প শুরু করেছেন আমাদের সাথে, এবং আমি এতটুকু শুনে যতটুকু বুঝতে পেরেছি যে উনি স্টুডেন্ট লাইফ থেকে ওনার কেরিয়ার এবং অন্য ব্যাপারে অনেক বেশি সিরিয়াস ছিলেন, এবং আমার কাছে মনে হচ্ছে আমরা অনেকেই আমাদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে যখন থাকি আমরা এই জিনিসগুলো ভাবি না, এটা ওনার একটা বিরাট ডিফারেন্স আমি খুঁজে পেয়েছি। সজীব হাসান বলছেন সেলস ইনক্রিজ করার জন্য কি কি প্রয়োজন? সেলস ইনক্রিজ করার জন্য, আচ্ছা এটা খুব ভালো প্রশ্ন, কামরুল ভাইয়ের জন্য হতে পারে। সেলস বাড়াতে হলে কি কি করতে হয়? অন্য কোনো কমেন্ট আজকে ওনার কথা থেকে সামারি করেছেন এরকম কোন কমেন্ট আছে কি? জাভেদ, আমি সবসময় আপনাকে ফলো করি, অনেক ধন্যবাদ। আমি আজকের ইয়াং তরুণদের বলবো আপনাকে, আপনি আচ্ছা ঠিক আছে আমাকে ফলো করতে বলছেন। আমি আসলে এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি না, আমাকে ফলো করতে হবে এটা এত কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, তারপরও যেহেতু করছেন ভালো, এবং এটা আমাকে কাজ করার অনুপ্রেরণা দিচ্ছে। আশা যাই আসি মানসিক চৌধুরী, সরি যে আমি হয়তো একটু উচ্চারণ করতে একটু ঝামেলা করে ফেলেছি, কিছু মনে করবেন না। সেলসের জন্য ওয়ার্কিং স্কিল আর লিডারশিপ স্কিল সবার জন্য দুইটা একসাথে প্রয়োজন কিনা? সেলসের জন্য ওয়ার্কিং স্কিল আর লিডারশিপ স্কিল সবার জন্যই দুটোই একসাথে প্রয়োজন কিনা? আমার যেটা মনে হচ্ছে কামরুল ভাইয়ের কথা শুনে, এবং আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি, প্রথম দিকে আপনি যখন সেলস বলছেন তখন একটা ফাংশনাল স্কিল, ভাইও কিন্তু বলেছে শুরুর দিকে ফাংশনাল স্কিলটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু আপনি যখন আস্তে আস্তে গ্রো করবেন তখন লিডারশিপ স্কিল কিন্তু আপনার লাগবে। এবং আজকে উনি যে লিডারশিপ স্কিল গুলোর কথা বলেছেন খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এবং এটা সব বয়সী লাগে। উনি কমিউনিকেশনের কথা বলেছেন, লিসেনিং এর কথা বলেছেন, উনি নেগোসিয়েশনের কথা বলেছেন, উনি অ্যাডাপ্টেবল হওয়ার কথা বলেছেন, উনি অন্যের সাথে মিলেমিশে কাজ করার কথা বলেছেন, টিম ওয়ার্কের কথা বলেছেন। সো এটা কিন্তু শুধু জব না, শুধু সেলস না, আপনার পরিবারে আপনার বন্ধুদের সাথে সব জায়গায় কিন্তু এই জিনিসটা লাগবে। আমরা কি আর কোনো কমেন্ট দেখতে পারি? কামরুল স্যারের প্রিয় বই, আমি লিখে রেখেছি প্রশ্নটা, এটা আমি জানতে চাইবো ওনার কাছে। আচ্ছা, অফলাইন থেকে কি কামরুল ভাইয়ের সাথে একটু যোগাযোগ করা যায়? ওনার কি কোনো ইন্টারনেট বা কোনো কিছুর সমস্যা হচ্ছে কিনা? মনে আর কোনো কমেন্ট বা কোশ্চেন যদি আমি দেখতে পারি, বিশেষ করে আমার মনে হয় কমেন্ট গুলো শেয়ার করলে ভালো, তাহলে আমি বলে দিলে সময়টাকে অন্তত কাজে লাগানো যাবে, এবং অন্য যারা লিখছেন বা শুনছেন তারা হয়তো একটু শুনে কিছু দূরে এগিয়ে যেতে পারবেন। হাউ ডু ইউ মোটিভেট সেলস এমপ্লয়িজ টু বি অনেস্ট ইন ওয়ার্কপ্লেস? খুবই ভালো কোয়েশ্চেন ফারহান, আমি প্রশ্নটা নোট করছি, আমি প্রশ্নটা জিজ্ঞেস করবো। হ্যাঁ, কামরুল ভাই ইজ ব্যাক। হ্যাঁ, কারণ আপনি তো ছিলেন না মাঝখানটা, আমি শিওর যে আপনি কোনো জরুরি ফোন কলে গিয়েছিলেন। সো এই সময় তো হোস্টদের কি করতে হয় আপনি জানেন, আমি কন্টিনিউয়াসলি কথা বলে গেছি, কারণ আমার তো অডিয়েন্সকে ধরে রাখতে হবে। সো এনিওয়ে, এর মধ্যে অনেকগুলো প্রশ্ন পেয়ে গেছি, কারণ আপনাকে কিন্তু 11টায় আমি ছাড়ছি না, যেহেতু একটু ব্রেক হয়ে গেছে, আমাকে একটু সময় বাড়িয়ে দিতে হবে, এটা আমার অনুরোধ, নাহলে অনেক কথা তো বলা হচ্ছে না। সো আমি একটা জিনিস একটু জানতে চাইবো আপনাকে খুব দ্রুত, সেটা হচ্ছে আমরা মিড লেভেল ম্যানেজমেন্ট পর্যন্ত আমি আপনার সাথে হেঁটে গেছি, তারপরে আপনি টপ লেভেল ম্যানেজমেন্টে চলে আসছেন, এবং আমি সাকসেসফুলি এই পজিশনটায় কাজ করছেন। আমার বিশেষ করে জানার ইচ্ছা, এটা আমার নিজেরও ইচ্ছা, কারণ আমি ওই পর্যায়ে এখন পৌঁছানি,
সিইও দের ভিউ পয়েন্ট গুলো কেমন হয়, যেটা আপনার মিড লেভেল ম্যানেজমেন্টে হয়তো আপনি ওইভাবে চর্চা করেননি বা প্রয়োজনও ছিল না? সিও তো আসলে আলাদা কোনো এন্টিটি না। সিও বেসিক্যালি যে একটা ব্রড লাইন স্ট্র্যাটেজি ডিফাইন করে, এবং এই ব্রড লাইন স্ট্র্যাটেজি সে হচ্ছে ক্যাপ্টেন অফ দ্য শিপ, রাইট? তো এখানে ক্যাপ্টেন অফ দ্য শিপের জন্য যে কাজগুলি করতে হয় তাকে আসলে এই যে এন্টায়ার অর্গানাইজেশনের যে ইস্যুস গুলি আছে তাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে বিজনেস ভিশন, এবং বিজনেসের সাথে যারা হু রানস দ্য বিজনেস, বেসিক্যালি পিপল রানস দ্য বিজনেস। তো এই যে বিজনেসের স্ট্র্যাটেজাইজ করা, পাশাপাশি যে ইম্পর্টেন্টলি হোয়াট হ্যাপেন্স স্ট্র্যাটেজাইজের সাথে সাথে হাউ দে ক্যান মেক শিওর দ্যাট পিপল আর অলসো এনগেজিং ইন দেয়ার সার্টেন অপারেশন। এই দুইটা কাজ যদি যে প্রাইমারিলি করা হয়, দ্য বিজনেস বেসিক মিশন ভিশন তৈরি করা, এবং এই যে টপ লাইন বটম লাইন গুলি কিভাবে তৈরি হবে, এবং টপ লাইন বটম লাইন গুলি তৈরি করার জন্য যে রাইট পিপল ইন দ্য রাইট প্লেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো এই যদি স্ট্রাকচার এন্ড অর্গানোগ্রাম গুলির সঠিক মানুষের কাছে যদি প্রপারলি দেওয়া হয়, আই থিঙ্ক ইটস বেটার এনাফ, ফেয়ার এনাফ, দেন দি পিপল স্টার্টস ওয়ার্কিং। এই যে টপ ভিউ থেকে সবাইকে কাজে এনগেজ করা, এবং সবাইকে যার যার দায়িত্বের প্রতি সচেতন কথা, এবং সবাই এই টিমটাকে পুরোপুরি ওয়ার্কিং রাখা, পুরোপুরি সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, এটা হচ্ছে প্রাইমারি কাজ অফ সিও। ওকে, বাট এট দ্য সেম টাইম কামরুল ভাই, প্রেশার ইন টার্মস অফ, আপনি তো সব কথা নিশ্চয়ই ডাউন দ্য লাইন বলে দিতে পারেন না। কম্পিটিশনের একটা প্রেশার আসছে, আপনার যে বস তার এক্সপেকটেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, আপনি কিছু একটা ক্যাটাস্ট্রফি দেখতে পাচ্ছেন সামনে আসতেছে, আপনাকে তো লটস অফ প্রেশার এন্ড স্ট্রেস নিতে হয় নাকি? এই পরিবর্তনটা তো আপনি অবশ্যই ফেস করেন নাকি? এরকম কোনো বিষয় আসলে নাই? বিষয়টা স্বাভাবিক, স্ট্রেস তো থাকবে, বিকজ ওয়ান্স ইউ আর ফাদার অফ এ ফ্যামিলি, দেন ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট সো মেনি থিংস টুগেদার। যে আপনার মানে যে প্রেশার তো থাকবে, প্রেশার ইজ এ পার্ট অফ প্রফেশন, এন্ড ইটস অল অ্যাবাউট ডাউন দ্য লেভেল থেকে প্রেশার থেকে, যে সিওর সাথে যদি আবার এন্টারপ্রেনার থাকে, তাদের সাথে একটা প্রেশার থাকে, এবং এই দুইটা প্রেশারকে মিনিমাইজ করে দেন ইট টু মেক ইট ব্যালেন্স এন্ড দেন ইট টু ওয়ার্ক টুগেদার। সো এটা অনেকটা মনে করেন যে যোগসূত্র ক্রিয়েট করা, উপরের সাথে নিচের যোগসূত্র ক্রিয়েট করা। প্রেশার তো ডেফিনেটলি whenever you are working as an officer, you have the working pressure, you have the supervisor, you have the working pressure. Once you are the mid level manager, you have the pressure. So প্রতিটা জায়গাতে ডিফারেন্ট প্রেশার আসে, এবং এই প্রেশারটাকে প্রেশার না মনে করে how you can absorb, how you can make sure you can work and you can proceed down the line. So এটা হচ্ছে মেইন কাজ। এটা you cannot simply tell that যে কোথাও প্রেশার নেই, everywhere there is a pressure. এই প্রেশারটাকে অ্যাবজর্ব করে সামনের দিকে এগোনোই হচ্ছে বড় কাজ। ওকে, সো সেক্ষেত্রে আরেকটা ছোট্ট প্রশ্ন করবো ভাই, সেটা হচ্ছে মেন্টালি এবং ফিজিক্যালি তাহলে ফিট থাকার যে বিষয়টা, সেই জায়গাটা থেকে আপনি কোনো রেগুলার বেসিসে কোনো স্পেশাল কোনো মেজার নিয়েছেন বা নেন? আমি রেগুলার আই ডু এক্সারসাইজ, আই ডু যে আমি চেষ্টা করি একটু ফিট থাকার জন্য, একটু কম খাওয়ার চেষ্টা করি, এবং একটু পরিশ্রম করা। আই ওয়েক আপ এভরি মর্নিং 7:30, 7টা 7:30 ভিতরে ওঠার চেষ্টা করি, দেন আই গো টু দ্য জিম, আই ডু মাই জিম এন্ড অল দ্য থিংস, দেন আই স্টার্ট ওয়ার্কিং, এবং চেষ্টা করি একটু ব্যস্ত রাখার জন্য, একটু পরিশ্রম করার জন্য। ওকে ওকে, তবে আপনি যখন ছিলেন না তখন আসলে আমি অনেকগুলো প্রশ্ন খুঁজছিলাম, তো একটা প্রশ্ন চলে এলো। অনেকেই প্রশ্ন করেছে, আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে প্রশ্নটা, যেহেতু আমরা আজকে সেলসকে প্রমোট করছি। প্রশ্ন এরকম ভাবে এসেছে, আমি যদি একটু প্রশ্নটাকে একটু কোট করার চেষ্টা করি, একটু সুন্দর করে বলছি আপনার সামনে। সেটা হচ্ছে যে যেহেতু সেলসের লোকরা ডাইরেক্টলি ডিফারেন্ট কাইন্ড অফ পিপলের সাথে ইন্টারঅ্যাক্ট করে, মার্কেট এবং মার্কেটে কিন্তু এক একটা দোকানদার এক এক রকম, অনেক সময় টার্গেট অ্যাচিভ করা বা অনেক প্রয়োজনে অনেক সময় সেলসের লোকরা সরাসরি টাকা পয়সাও ডিল করে ফেলে অনেক সময়। সো একটা ইন্টিগ্রিটির বিষয় কিন্তু এসেই যেতে পারে, এবং যেহেতু ক্যারিয়ারের খুব আর্লি স্টেজ এটাতে জয়েন করছে, অনেকে হয়তো এটাকে সিরিয়াস নিল না, কিন্তু এটা একটা বিরাট ইন্টিগ্রিটি এবং ইথিক্যাল ইস্যু হয়ে গেল। সেই জায়গাটা আপনি কিভাবে একজন নতুন সেলস প্রফেশনে আসা মানুষকে কিভাবে আপনি পরামর্শ দিবেন বা সাবধান করবেন যেন পচা শামুকে পা না কেটে যায়? It's very important. It's not about the sales profession. In every profession, integrity is one of the name of the, but it's very important. যে আপনি ইন্টিগ্রিটি, মানে সততার সংজ্ঞা কিন্তু আমার কাছে অনেক রকম। সততা মানে কিন্তু চুরি করাই কিন্তু অসৎ, সেটা না। একজন মানুষ টাকা পয়সা নিয়ে somehow somebody could be derailed, that is one thing. আপনি অফিসে আসলেন, কাজ করলেন না, সেটা হচ্ছে এক ধরনের অসৎ। আপনি সারাদিন ল্যাপটপের সামনে বসে থাকলেন, তারপরে কিছুই করলেন না, এটা এক ধরনের অসৎ। আপনি ফিল্ডে গেলেন, মার্কেটে গেলেন, কাজ করলেন না, এটা এক ধরনের অসৎ। তার মানে আপনি কিন্তু সততার সংজ্ঞা যদি আপনি স্ট্রেইট হইতে বলেন যে ইয়েস,
যে ওনলি মনিটরি ইন্টিগ্রিটি ইজ ওনলি দ্য সততার ইস্যু? অ্যান্সার ইজ নো। অ্যান্সার হচ্ছে যে আপনি আপনার টাইমটাকে প্রপারলি ক্যাপিটালাইজ করছেন কিনা, ইউটিলাইজ করছেন কিনা, অর্থাৎ যে কারণটার জন্য, যে সময়টার জন্য ইউ আর পেড ফর, সেটাকে আপনি বেস্ট ইউটিলাইজ করছেন কিনা। ইফ ইউ ডোন্ট ডু ইট বেস্ট ইউটিলাইজেশন, দেন দেয়ার ইজ এ চান্স অফ, আমার কাছে মনে হয় দেয়ার ইজ এন ইস্যু অফ ডিসঅনেস্টি, দেয়ার ইজ এন ইস্যু অফ ইন্টিগ্রিটি লেস। সো ইট ইজ অল অ্যাবাউট যে টাকা পয়সা অবশ্যই ইউ হ্যাভ টু বি কেয়ারফুল এনাফ যে যেন কোনো কারণে এই প্রবলেমটা না হয়, বিকজ ওয়ান্স ইউ হ্যাভ ইন্টিগ্রিটি প্রবলেম, দ্যার ইজ এ চান্স যে আপনি বড় হইতে পারবেন না। এটা একটা বিশাল ইস্যু আছে। পাশাপাশি যে এভরি মিনিট হোয়াট ইউ আর গোয়িং টু ডু, ইউ হ্যাভ টু মেক শিওর ইট ইজ ওয়ার্থি এনাফ এন্ড ইউ আর ওয়ার্কিং এনাফ, ইউ আর মেকিং শিওর ইউ আর টেকিং ইট টু দ্য নেক্সট লেভেল। রাইটলি সেড কামল ভাই। কামল ভাই, অনেকেই জানতে চেয়েছে যে আপনার কোনো পছন্দের বই আছে কিনা, যে বইটা আপনি হয়তো কাউকে পড়তে বলবেন। ইট ক্যান বি এ প্রফেশনাল বুক, ইট ক্যান বি ফ্রম ইওর আর্লি লাইফ, কোনো ফিকশন, কোনো যেটা আপনার মনে দাগ কেটে গেছে। আমি একটা বই আমি খুব বেশ কয়েকবার পড়েছি, সেটা হচ্ছে গুড টু গ্রেট। এই বইটা আমি অনেকবার পড়েছি। এটা হ্যাঁ, গুড টু গ্রেট, এটা অনেক আমার লাইফে অনেক কাজে লেগেছে বইটা। শিবকারের একটা বই আছে ইউ ক্যান উইন, আমার মনে হয় এই বইটা খুব ভালো। এই বইটা পড়লে অনেকেরই দেখুন দে ক্যান লার্ন সামথিং, দে ক্যান সেলফ মোটিভেশনের যে ইস্যুটা থাকে, যে হাউ টু ওভারকাম ভেরিয়াস স্ট্রাগলস, ভেরিয়াস অবস্ট্রাগলস, এগুলি খুব কাজে লাগে। আমার এই মুহূর্তে দুটো বইয়ের কথাই মনে পড়ছে। ওকে, আরেকটা প্রশ্ন কামল ভাই, বই রিলেটেড। সেটা হচ্ছে আপনার কোনো বই লেখার পরিকল্পনা আছে? এতদিনের অভিজ্ঞতা আপনার, আমরা তো আপনার কাছে একটা বই চাইতেই পারি। আমি একটা আসলে কোভিড এর সময় কাজ করতেছিলাম, ওয়াজ রাইটিং এ বুক, সেটা হচ্ছে রুট টু গ্রো, একটা বইয়ের কাজ করছি। সেই বইটা আসলে গুছিয়ে উঠতে পারি নাই, মানে ওয়ার্কিং প্রেশার, বিজনেস প্রেশার, অনেক 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 পাতা লিখা আছে, বাট এটাকে সাজায় যে আপনার মনে করেন একটা বই পাবলিশ করার জন্য যে 40, 50, 60 পাতা লাগে, অথবা 60 পেজ 70 পেজ, এটা আমি এখনো গুছিয়ে উঠতে পারি নাই। লেট মি ট্রাই, দেখি যে করা যায় কিনা। যদি করতে পারি তাহলে আপনাদের সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ। ওকে, অনেক অনেক ভালো খবর। আমার মনে হয় এটা আমাদের শ্রোতা দর্শকদের জন্য, কারণ আপনাদের মতো যারা খুব বিজ্ঞ এবং অভিজ্ঞ মানুষ, তাদের লেখাগুলো হয়তো পেলে আমাদের, বিশেষ করে আমরা অনেক বিদেশি বই পড়ি যেটা হয়তো থিওরিটিক্যালি অনেক কিছু জানার থাকে, কিন্তু আমাদের দেশের পার্সপেক্টিভে লোকালাইজেশনটা হয়তো অনেক সময় আমাদের আরো প্রয়োজন হতে পারে। কারণ ভাই, আপনার জীবনের এই এতদিনের যে কাজের অভিজ্ঞতা, দুই একটা খুব ইন্টারেস্টিং কিছু শেয়ার করবেন, খুব মজার, অথবা আপনি অবাক হয়েছেন এরকম একটা ঘটনা ঘটে গেছে, এরকম কিছু অ্যাটলিস্ট একটা। There are so many interesting issues in life. There are so many, professional life অনেক কিছু আছে। ধরেন এমনও হয়েছে যে আমি যদি আমার প্রথম দিনের কথা বলি, আমার দুইটা কাজ ছিল। একটা হচ্ছে ডক্টর ভিজিট করা, আমার একটা ট্রেনিং এর একটা পার্ট ছিল। আমি যে ডক্টরের কাছে গিয়েছিলাম, আই ক্যান রিমেম্বার যে ধরেন আমাকে অফিস থেকে বলে দেওয়া হয়েছিল যে ইউ হ্যাভ টু শো ইউর বিজনেস কার্ড বাই 6। তখন আসলে আইটিনারি বেসিসে মার্কেটে যেতে হতো, তখন তো মোবাইল ট্র্যাকিং ছিল না। তো আই এম টকিং দ্য 95 এর দিকের ঘটনা। আমি এক ডক্টরের চেম্বার নাখালপাড়া, ওনাকে আমি কার্ড দিয়েছিলাম 6টায়, উনি আমাকে কল করেছিল রাত্রে 1:15টায়। সো এই 6টায় কার্ড দিয়ে, যেহেতু অফিস থেকে বলে দেওয়া হয়েছে তোমাকে ওয়েট করতে হবে যতক্ষণ না ডক্টর কল করে, তো আই ওয়েটেড অ্যাপ্রক্সিমেটলি 4.5 hours। এবং তার পরবর্তী পিরিয়ডে ডক্টর ওয়াজ ভেরি সারপ্রাইজ যে এতক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করলেন। and পরবর্তীতে that doctor he made মানে ওই ভদ্রলোক one of my good friend এ কনভার্ট হয়। এবং এটা আমার জন্য ওই দিনের অভিজ্ঞতাটা অনেক ইম্পর্টেন্ট। এই জন্য perhaps on that day I was very passionate, I kept perseverance, ধৈর্য। এবং আমি যদি ওই দিন দুটো অপশন ছিল যে এই ধরনের চাকরি আমি করবো না, ফিরে যাওয়া, এবং যদি ফিরে যেতাম perhaps I never been আজকে যে জায়গায় আপনি আমার সাথে কথা বলছেন, ইন্টারভিউ নিতেন না। perhaps on that patience, on that লেগে থাকা, এটা আমাকে শিখিয়েছে। এটা একটা বিশাল, এটা আমার জীবনের প্রথম চাকরি, জীবনের প্রথম 1-2 দিনের গল্প সেটা। ওকে, আর এমন কোন সেটব্যাক যেটা থেকে আপনি শিখেছেন, হয়তো ওই জিনিসটা আপনাকে সুযোগ দিলে আপনি এভাবে করতেন না, আরেকবার যদি সুযোগ পেতেন? Very difficult, there are so many setbacks in life, যে আমি যদি মনে করি যে এক সময় মনে হয়েছে এটা খুব কারেক্ট, এখন মনে হয়েছে এটা আসলে কারেক্ট না।
একসময় মনে হচ্ছে যে আমি যদি এই স্কোপটা পেতাম, পারহ্যাপস আই কুড ডু বেটার। দেয়ার আর সো মেনি ইস্যু, এইটা আসলে স্পেসিফিক্যালি বলা খুব ডিফিকাল্ট। বলা মুশকিল। আর সময়টাও তো বদলে গেছে, কারণ ওই সময়ের জন্য হয়তো ওটাই সঠিক ছিল, আজকে হয়তো মনে হচ্ছে ডিফারেন্ট, কিন্তু সময়টাও তো একটা বড় বিষয়। আর আপনার আপনার ব্র্যান্ড এবং প্রোডাক্ট সম্পর্কে না বললে তো খুব অন্যায় হবে আপনার জন্য, একটু বলেন আমাদেরকে ইগলু সম্পর্কে বলেন। না, ইগলু is one of the fantastic brand, you know, যে it is one of the very trustworthy brand towards the consumer, এবং এই বছর আমরা সাফার করছি বিকজ ডিউ টু আইসক্রিম বিজনেস ইজ সাফারিং দিস ইয়ার, এবং মোর ইম্পর্টেন্টলি হোয়াট হ্যাপেন্স যে আপনার it is recognized by the brand forum, পরপর বেশ কয়েকবার আমরা বেস্ট ব্র্যান্ড হিসেবে নমিনেটেড হয়েছি, এবং once they see that it is one of the lovable brand by the customers, and as a leader of this brand I feel always good যে people loves it, এবং এটাই হচ্ছে আমার বড় সার্থকতা। গ্রেট গ্রেট। কামাল ভাই, আমাদের তরুণদের জন্য আপনি যে, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে 25 বছর আগে আপনি নিজেও তরুণ ছিলেন, আপনি এখনো তরুণ, কিন্তু আমি একদম বয়সের যারা তরুণ তাদের কথা বলছি, আবার এখন অনেক তরুণদেরকে আপনারা দিচ্ছেন, মানে ইউথরা আছে, তো কিছু তো চেঞ্জ হয়েছে, কিছু ভালো দিকও ঘটেছে, কিছু হতাশাজনক দিকও ঘটছে। আপনি সব মিলে আমাদের তরুণদের জন্য কোনো উপদেশ দিলে কি বলবেন? আমি যদি খুব শর্টলি প্রিসাইসলি বলি, তরুণদের উদ্দেশ্যে যদি বলতে চাই, তরুণরা আমি মনে করি তরুণরা, আমাদের দেশের তরুণরা অনেক মেধাবী, অনেক বেশি ট্যালেন্টেড, আমাদের চাইতে অনেক ট্যালেন্টেড, এবং একটা জিনিসই হচ্ছে তরুণদেরকে অস্থির হলে চলবে না, এবং আমি শুধু একটা কথা বিনয়ের সাথে বলতে চাই যে লেগে থাকতে হবে এবং উদ্দেশ্য থাকতে হবে, হোয়াট ইউ আর গোয়িং টু ডু। বড় রাস্তার স্বপ্ন দেখতে হবে, এবং বড় রাস্তাটা যদি উঠতে চাই তাহলে ছোট ছোট গলিগুলি আগে অতিক্রম করতে হবে। যে এটাই হচ্ছে যে আমি বইটা যে লিখছি সেটা হচ্ছে রুট টু গ্রো, হাউ ইউ ক্যান কনভার্ট এ রুট ইনটু এ রোড। যে ছোট ছোট রুটগুলিকে যে রাস্তায় যদি কনভার্ট করা যায়, দেন পারহ্যাপস ইউ ক্যান গ্রো। এবং আবারও বলি যে কাজ করার কোনো বিকল্প নাই। নাও দ্য টাইম অফ ইনোভেশনস, নিজকে আরো সুন্দর করে তৈরি করতে হবে। অ্যান্ড মোর ইম্পর্টেন্টলি তরুণদেরকে বলতে চাই যে ইউ হ্যাভ টু কনভার্ট ইউর সেলফ এজ এ ব্র্যান্ড। আপনি হয়তো আমার কাছে একটা পণ্য, বাট পণ্য শুধু যদি থাকেন তাহলে হবে না, ইউ হ্যাভ টু কনভার্ট ইউর সেলফ এজ এ ব্র্যান্ড। অ্যান্ড হোয়াট ইজ দ্যাট ব্র্যান্ড? ইউ শুড হ্যাভ ইউর ওন আইডেন্টিটি। আপনার একটা ভ্যালু প্রপোজিশন থাকতে হবে, আপনার একটা ডিফারেন্সিয়েশন থাকতে হবে। যদি আপনি নিজকে পুরোপুরি একটা পণ্য থেকে ব্র্যান্ডে কনভার্ট হইতে পারেন, আই এম শিওর লাইফ ইজ অল অফ ইয়োর্স। রাইট, গ্রেট। কারণ আরেকটা প্রশ্ন আমি মিস করে গেছিলাম, এই প্রশ্নটা আমার মনে হয় এখন জিজ্ঞেস করা উচিত আপনাকে। জনৈক এক আপু বা ফিমেল আমাদেরকে প্রশ্ন করেছেন, আজকে আমরা সেলস নিয়ে যেহেতু কথা বলছিলাম, আই থিঙ্ক এই প্রশ্নটার উত্তরে আপনি যা বলবেন, আমি যতটুকু ধারণা করছি সেটা হয়তো আমাদের দিকেই বেশি দায়িত্ব পড়ে যাবে, মানে প্রতিষ্ঠানগুলো। অনেকেই বলেছেন যে সেলস জবটা আসলে ফিমেলদের জন্য কতটুকু আমরা ফ্রেন্ডলি করতে পেরেছি ইন টার্মস অফ আমাদের ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্ট এন্ড ইত্যাদি ইত্যাদি জায়গা থেকে। অবশ্যই ওভারঅল ডেভেলপমেন্ট হয়েছে ফিমেলদের জন্য, কিন্তু এখনো কতটুকু আপনি এটাকে সুবিধাজনক মনে করেন? আমার কাছে একটা জিনিস আমি বলতে চাই, এটা যে আপু কোশ্চেনটা করেছেন, ইউ শুড নট থিঙ্ক অ্যাবাউট এ ফিমেল, রাদার ইউ শুড থিঙ্ক অ্যাবাউট এ হিউম্যান বিং। আপনি যদি নিজেই কোশ্চেনের মাধ্যমে কিন্তু আপনি একটা কন্ট্রাডিক্ট করেছেন যে এই যে সেফটি, ট্রান্সপোর্ট, ব্লা ব্লা ব্লা। এখন কিন্তু ঢাকা শহরে অনেক পরিবর্তন হচ্ছে বাংলাদেশে। আমরা যখন একসময় জিন্স পরা একটা মেয়ে দেখতাম আমরা খুব সারপ্রাইজড হতাম, এখন কিন্তু জিন্স ইজ এ কমন। এখন যদি আমরা যখন একটা আগে স্কুটি পরা একটা মেয়ে, স্কুটি চালাচ্ছে একটা মেয়ে দেখতাম, উই বিকাম ভেরি সারপ্রাইজ। এখন কিন্তু ইটস এ পার্ট অফ লাইফ। সো আমার মনে হয় যে এই পরিবর্তনগুলি আসতে শুরু করছে, এবং যত বেশি আপনারা এই প্রফেশনে এগিয়ে আসবেন, আই থিঙ্ক এভরিবডি উইল বি সিকিউর। এবং পৃথিবীর কোনো দেশেই কেউ কিন্তু সিকিউরিটি গ্যারান্টি করতে পারে না। দ্যাট ইজ অল অ্যাবাউট দ্য সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমার মনে হয় যে ইউ শুড ওয়ার্ক and you should create your own dignity and rest of the people definitely support. সমাজ পরিবর্তিত হচ্ছে এবং আমার মনে হয় যে মেয়েরা অনেক ভালো করছে, এবং the ladies should, and আমার মা বোনেরা, যারা বোনেরা স্পেশালি যারা আমার ইয়াঙ্গার সিস্টার যারা আছেন, they should come and I'm sure they have the brilliance. Only thing is that আপনি যদি নিজেই মনে করেন যে আপনার একটা সেফটি যানবাহন লাগবে, তার চেয়ে আমার মনে হয় যে you should create your identity. সমাজ পরিবর্তনে সবাইকে এগিয়ে আসতে, you start raising your voice. I believe that people will be following you down the line. গ্রেটলি সেড। সো কারণ ভাই, আমরা যদিও অনেক প্রশ্ন ছিল, আসলে প্রতিদিনই আমার এরকম হচ্ছে 30-40% কোয়েশ্চেন আমি শেষ করতে পারি, বাকিটা আর সময়ের জন্য হয় না। সো আমাদের শেষ করতে আমি এডিশনাল 10 মিনিট আপনাকে আটকে রেখেছি। সো আমি একটু বিদায়ী কথাবার্তা বলে নেবো কারণ ভাই, তারপর আমি আপনাকে ছেড়ে, আপনি আপনার মতো বিদায়ী। আমার মনে হয় যে জাভেদ ভাই আমাকে বিদায় দেন, আমার বারবার কল আসছে, খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যেহেতু
শিওর শিওর, আপনার যেহেতু প্রায়োরিটি আছে আপনাকে আমি বিদায় দিচ্ছি। কামরুল ভাই, থ্যাংক ইউ ফর ইয়োর টাইম, এবং আমরা আশা করব ভবিষ্যতেও আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে যোগাযোগ রাখবো। এছাড়া রকমারির হয়ে হয়তো আপনাকে আমরা আরো অনেকবার হয়তো এখানে হয়তো আমরা চাইবো বিভিন্ন ক্যাপাসিটিতে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর টাইম। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। তো আমিও আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। বিদায় নেবার আগে প্রথা ভেঙে আজকে আমি আপনাদের কাছে সবার শেষেই বিদায় নিচ্ছি। তো আমরা রকমারি ক্যারিয়ার কার্নিভালের মধ্য দিয়ে যাচ্ছি, এবং আমরা ছিলাম কথা প্রকাশ নিবেদিত ক্যারিয়ার ক্যাফেতে। আজকে আমরা পঞ্চম দিনের আলোচনা শেষ করলাম 9:45 মাঝখানে একটু হিকাপ হয়ে গেছিল, কারণ আমার অতিথি তার একটা গুরুত্বপূর্ণ ফোন কলের জন্য চলে গেছিল। তারপরেও আপনার ধৈর্য ধরে ছিলেন আমার সঙ্গে, আমি সেজন্য আপনাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। আজকে এই পুরো সময় জুড়ে আপনারা যে কমেন্ট গুলো করছেন, বা আমি আর হয়তো 30 সেকেন্ড আছি আপনাদের সঙ্গে এই সময় আপনারা যে কমেন্ট গুলো করবেন, প্রশ্নগুলো করতে পারেন। সেখানে আদর্শ প্রকাশনীর সৌজন্যে 10 জন সেরা প্রশ্নকর্তা পাবেন 10,000 টাকার পুরস্কার। এছাড়া সর্বোচ্চ শেয়ারকারী, এটা আসলে বলা উচিত কারণ আপনারা আজকে থেকে তো শেয়ার করতে পারবেন, সো সর্বোচ্চ শেয়ারকারী পাবেন 1500 টাকার পুরস্কার। যিনি সর্বোচ্চ কমেন্ট করছেন উনি পাবেন 1000 টাকার পুরস্কার। আমি যে বইটা দিব সেটা হচ্ছে আমি আমার নেতা। এখন স্পেশালি বলে দিচ্ছি কারণ আমি আসলে চাই আপনারা কামরুল ভাইয়ের যতগুলো বিশেষ বিষয় শুনেছেন সেগুলোকে সামারাইজ করে কমেন্টে লিখুন। যার কমেন্টটা সবচেয়ে সুন্দর হবে, রকমারি টিম যার নাম বলবে কালকে আমি তার নাম বিজয় ঘোষণা করবো, অন্য বিজয়ীদের নাম ঘোষণা করবো। আর বিশেষ করে এই পুরো সময় জুড়ে 19 থেকে 26 তারিখ পর্যন্ত রকমারির ক্যারিয়ার রিলেটেড বইয়ের উপর 25 থেকে 50% পর্যন্ত মূল্য ছাড় আছে। আর আজকের একটা বিশেষ প্রোমো কোড ছিল, কিন্তু সেটা লাইভ আমরা শেষ করছি। সো শেষ করতেই হচ্ছে। আপনারা সবাই যে যেখানে আছেন ভালো ভালো থাকবেন। আমরা আগামীকাল 9:45 নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।